এনি কোশ্চেন? এই মিনিট দুয়েক আছে, এর মধ্যে যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে একটু করো। আগের দিনে যেগুলো আলোচনা করেছি সেগুলো পড়েছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। রূপক? হ্যাঁ স্যার, দেখেছিলাম। দেখো ডান দিকে একটা মহারাজার পিজি আছে। হ্যাঁ, পিজির উল্টো পাশের গলিটাতে আসো, এসে দেখো একটা মিক্সচার পিজি লেখা আছে। ওই মহারাজার পিজি আজকে আমরা ওই একই বিষয় একটু আলোচনা করব, তারপরে এগিয়ে যাব। আমরা আগের দিনে একেবারে শেষ মুহূর্তে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অ্যালগরিদম। আমরা বলেছিলাম অ্যালগরিদমটা কি, একটা স্টেপ ওয়াইজ ডেসক্রিপশন অফ দ্য টাস্ক, কিভাবে আমরা ওই আউটকামটার দিকে যেতে পারি তার একটা স্টেপ ওয়াইজ ডেসক্রিপশন, দ্যাট ইজ হচ্ছে তোমার অ্যালগরিদম। আমরা দু চারটে অ্যালগরিদমের এক্সাম্পলও দিয়েছিলাম। এবং সেই অ্যালগরিদম কিভাবে তোমার করতে হয় তার দু একটা এক্সাম্পল আমরা পেয়েছি আগের দিনেই। আমরা আজ আরো কয়েকটা এক্সাম্পল একটু আলোচনা করি, তারপরে ফ্লো চার্ট, এবং তারপরে একদম শেষের দিকে ম্যাটল্যাব সম্পর্কে একটু আজকে আলোচনা করব। তো আমি শেয়ার করি একটু। দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তাই তো? দেখা যাচ্ছে। ঠিক, আচ্ছা। দেখো এখানে একটা অ্যালগরিদম লেখা আছে। আগের দিনে আমি একটু বলছিলাম যে লুপের কথা বলেছিলাম, সরি। তো সেই ধরনেরই একটু আলোচনাটা করছি। এখানে দরকার বলা আছে ডিজাইন অ্যান অ্যালগরিদম which generates even numbers between 1000 and 2000 and then print them in the standard output. It should also print total sums. তার মানে ইভেন নাম্বারগুলোকেও প্রিন্ট করতে হবে এবং তাদের টোটাল সাম কত হচ্ছে বিটুইন 1000 and 2000। হ্যাঁ বলো। অর্পিতা, হ্যালো অর্পিতা, অর্পিতা পাল, অর্পিতা পাল, ভিডিও অফ করো অর্পিতা। অর্পিতা ভিডিও অফ করো। ওকে, ফাইন। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? দেখা যাচ্ছে প্রেজেন্টেশন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, চলো। তাহলে আমাদেরকে 1000 থেকে 2000 আমাদেরকে ইভেন নাম্বারগুলো এবং তার সঙ্গে সঙ্গে তাদের যোগফলটা সেটাও আমাদেরকে দেখাতে হবে। তো আমরা বলেছিলাম আগের দিনে যে অ্যালগরিদম আমরা শুরু করব স্টার্ট অ্যান্ড এন্ড, স্টার্ট দিয়ে এবং শেষ করব এন্ড দিয়ে। তো আমরা স্টার্ট দিয়ে শুরু করেছি।
আমি আগের দিনে এটাও বলেছিলাম যে যখনই এই ধরনের কিছু জিনিস আসবে যেখানে কাউন্ট করতে হবে যে কতগুলো ইভেন নাম্বার বা কত দূর পর্যন্ত যেতে হবে, সেক্ষেত্রে একটা কাউন্টার আমাদেরকে রাখতে হয়। আমরা এই ক্ষেত্রে আই বলে সেটাকে ডিনোট করেছি। এবং যেহেতু সাম আমাদেরকে করতে হবে এবং 1000 থেকে 2000 এর মধ্যে বুঝতেই পারছো অনেকগুলো আমার ইভেন নাম্বার আছে, সুতরাং ওইগুলোকে ডিরেক্টলি আমি লিখে অ্যাড করতে পারবো না, আমাকে একটার পর অ্যাড করতে হবে। সেই জন্য সামটাকে ইনিশিয়ালি আমরা জিরোতে অ্যাসাইন করে রাখছি। ঠিক আছে, এইবার 1000টা যেহেতু ইভেন নাম্বার, তাহলে প্রথমেই তোমার 1000টাকে আমরা ডিসপ্লে করিয়ে দিলাম যে হ্যাঁ এই দেখো তোমার হচ্ছে কি বলে ওই ইভেন নাম্বারটা। এরপর আমরা কি করলাম, এস এর মধ্যে ওই ইভেন নাম্বারটাকে যোগ করে দিলাম, তাহলে এসটাকে রিঅ্যাসাইন করলাম এস প্লাস আই দিয়ে, তাহলে এস ছিল 0, এখন হয়ে গেল 0 প্লাস 1000 মানে 1000 হয়ে গেল। এইবার ইভেন নাম্বার মানে ডেফিনেটলি সেটা 2 করে এগোবে, তাই না? একটা ইভেন নাম্বারের পরের ইভেন নাম্বারটা +2 অ্যাড করলেই হবে। তাহলে i = i + 2 করলাম, দিয়ে আমরা চেক করলাম যে আইটা কি 2000 এর থেকে ছোট অথবা সমান। যদি ছোট অথবা সমান হয় তাহলে আমরা 3 নাম্বার স্টেপে ব্যাক করব, আর যদি তার থেকে বড় হয়ে যায় তাহলে আমরা বুঝে যাব যে না আর আমাদের ওই 2000 এর মধ্যে আর ইভেন নাম্বার নেই, সুতরাং আমরা বেরিয়ে চলে যাব কোথায় না স্টেপ নাম্বার 7-এ। তাহলে এইভাবে চলতে থাকবে। ও স্টেপের মধ্যে এই দেখো 3 নম্বর স্টেপটাতে কি করবে, ওই ইভেন নাম্বারগুলোকে শো করে যাবে, আর 4 নম্বর স্টেপে কি করবে না ওই সাম গুলো করে যাবে। কিন্তু সামটা আমি ডিসপ্লে করাচ্ছি না, কারণ সামটা একদম শেষে ডিসপ্লে করব। সেই জন্য এই লুপ থেকে বেরিয়ে যাওয়ার পর যখন আমি এন্ড করব ঠিক তার আগে কি করলাম, রাইট এস মানে ওই সামটাকে ডিসপ্লে করে দিলাম। তাহলে 3 নম্বর স্টেপে কি হচ্ছে না ওই প্রত্যেকটা 1000, 1002, 1004 এইভাবে ইভেন নাম্বারগুলোকে পর ডিসপ্লে করে যাচ্ছে এবং সেইগুলোকে কিন্তু পরপর অ্যাড করে যাচ্ছে ভেতরে এস এর মাধ্যমে। এবং ফাইনালি আমি যখন এসটাকে শো করব তখন ও আমাকে দেখাবে যে টোটাল তাহলে ওই ইভেন নাম্বারগুলোর কত হলো সেইটা। বলো, এইটা বলে জিজ্ঞাসা করি কারো কোনো রকম জিজ্ঞাসা রয়েছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো। ফোর্থ লাইনটা কি করালেন? হ্যালো, হ্যাঁ, ফোর্থ লাইনটাতে আমি যেটা করলাম সেটা হচ্ছে ওই সামগুলোকে করছি আর কি, ইভেন নাম্বারগুলো এক একটা করে ইভেন নাম্বার নিচ্ছি এবং তাদের সাম করছি। প্রথমে ইভেন নাম্বারটা কত 1000, এবারে 1000 আমি কি করলাম না আমার ওই সামে অ্যাড করে দিলাম, মানে 0 ছিল আমার এখন হয়ে গেল এসটা। তুমি যখন চেক করবে i সমান হয়ে যাবে i প্লাস মানে 1002 হয়ে গেল, 1002টা কি লেস দেন ইকুয়ালস টু 2000, তুমি বলবে ইয়েস, তাহলে কি বলবে না গো টু লাইন নাম্বার 3, লাইন নাম্বার 3 তে চলে গেলাম। আবার তাহলে কি হলো না আমার এখন i এর ভ্যালু হচ্ছে 1002, যে আমি s তাহলে s সমান কি করলাম না s প্লাস i, আমার s কত ছিল না 1000, এখন 1000 প্লাস 2টা অ্যাড হয়ে গেল, তাহলে কি ইভেন নাম্বারগুলো একটা একটা করে যোগ হতে থাকলো। বুঝতে পেরেছো? বলো, আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? যদি তুমি বুঝতে পেরেছো ভালো, না বুঝতে পারলে তাও আগে জিজ্ঞেস লেখা করো। উচিত ছিল না? আগে মানে 4 নম্বরে আইটা আর 5th নম্বরে এসটা লেখা উচিত ছিল না? 4 নম্বরে আইটা হ্যাঁ, মানে 2 নম্বরেরটা কেননা বলছো? এসটা তো কেননা এসটা তো হচ্ছে সাম, আর যদি আইটা আগে থেকে আমরা না জানি তাহলে আমরা এসটা করব কি করে? তাই তো করা হয়েছে গো, আইটা তো আগেই করা হয়েছে, ওই জন্য 2 নম্বরে। না, ওই যে 5 নম্বরে যেটা আইটা তো আই দিয়ে অ্যারো দিয়ে i+2 যেটা ইভেন নাম্বার হ্যাঁ, এবার বোঝাচ্ছে। আইটাকে তো আমাকে চেঞ্জ করে যেতে হবে। কি বলছি বুঝতে পারলে? যদি অড নাম্বার বলতো তাহলে আমাকে +2 করে এগিয়ে যেতে হতো, কারণ দুটো অড নাম্বার ডিফারেন্সটা হচ্ছে 2, এবং ইভেন নাম্বার বলেছে বলে আমাকে ইভেন নাম্বার মানে একটা এইখানে যখনই 2 নম্বর স্টেপে আমি একটা ইভেন নাম্বার দিয়ে শুরু করলাম মানে 1000 দিয়ে, তাহলে তারপরের ইভেন নাম্বারটা কত? প্রথম ইভেন 1002। নাম্বারটা 1000 হলে পরেরটা কত? 1002। 1002। তা 1002টা তো আমাকে এখানে নিয়ে আসতে হবে, সেই জন্য তো আমাকে প্রথমে 1000টাকে যোগ করে নিলাম 4 নম্বর স্টেপে, তারপরে তো 1002টাকে নিলাম। এবারে আমি দেখছি যে সেই 1002টা ওই 2000 এর থেকে মানে ভেতরে রয়েছে নাকি বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, আচ্ছা। যদি দেখি যে না ওটা বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে আমি ওই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, ফলে আমি পরের স্টেপে চলে যাব। আর যদি দেখি যে না ওর 2000 এর মধ্যেই রয়েছে তাহলে আমি আবার ওটাকে গিয়ে যোগ করব ওইখানে গিয়ে। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ।
স্যার আর কারো হ্যাঁ স্যার বলছিলাম মানে ফার্স্টে যেরকম বলো বলো বলো। স্যার দেখা যাচ্ছে না স্ক্রিনটা। স্ক্রিনটা বন্ধ হয়ে গেল, 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট ওয়েট করো। স্ক্রিনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, ওয়েট। স্ক্রিনটা বন্ধ হলো, চালু করছি, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। কোথায় গেল? হ্যাঁ পেয়েছি, 1 মিনিট দাঁড়াও। এইটাতে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলো বলো। স্যার স্যার একটু জুম বলছিলাম করলে ভালো হয়। জুম করে দিচ্ছি আর একটু। এটা হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলো। হ্যাঁ বলছিলাম যে হ্যাঁ বলো বলো। ফার্স্ট যে থার্ড লাইনটা আছে রাইট আই, তার মানে এখানে প্রথমে হচ্ছে আই 1000। হ্যাঁ এটাকে আমরা রাইট না বলে আমরা এটাও বলতে পারি, ডিসপ্লে অর প্রিন্ট, এটাও বলতে পারি। প্রথমটা 1000 হলো, তারপরে ফোর্থ লাইনে এস প্লাস আই, তার মানে হচ্ছে সামটা হচ্ছে 1000 হয়ে যাবে। একদম ঠিক। এখন তারপরে নেক্সট লাইনে 1000 প্লাস 2 করলে 1002 আসছে। আমরা 6 লাইনে গিয়ে দেখতে পারলাম সেটা 2000 থেকে ছোট। তাহলে আবার তাহলে আমরা থার্ড লাইনে গিয়ে প্রিন্ট করালাম যে আই হচ্ছে 1002। থার্ড লাইনে গিয়ে প্রিন্ট করালাম, হ্যাঁ যেহেতু সেটা 2000 থেকে ছোট হলো, তাহলে আমাদের আই হয়ে গেল এবার 1002। না থার্ড লাইনে গিয়ে প্রিন্ট করলাম, ঠিক ঠিক বলেছো, ব্যাক করলাম আর কি, তার মানে ব্যাক করে এলাম, এখান থেকে ব্যাক করে এলাম। আচ্ছা এরপরে যখন আবার ফোর্থ লাইনে আমরা আসবো, তখন আমাদের আই হবে 1002। তখন স্যার এস কত হবে? বলো, তুমি বলো কত হবে? এস কত ছিল? তখন তো স্যার 0ই থাকবে তাহলে। না কেন হবে? এস তো আমার হয়ে আছে ও আচ্ছা 0 আচ্ছা প্লাস 1000 আগেই হয়ে আছে, তার মানে এস আচ্ছা। এখনকার এস এর ভ্যালু হচ্ছে 1000। এবারে তুমি 1000 যখন ঘুরে এখানে এলে, তখন যখন এস ইকুয়ালস টু এস প্লাস আই করছো, তখন হয়ে যাচ্ছে 1000 প্লাস 1000 প্লাস 1000 হ্যাঁ 2। আচ্ছা আচ্ছা। বলো। তার মানে স্যার এরপরে যখন আবার আসবো ফিরে, তখন 1004 তখন হয়ে আবার যাবে। 1000 প্লাস 2 প্লাস 1000 প্লাস 4। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো, আর আচ্ছা কেউ কিছু বলবে? বুঝতে পারলাম। ঠিক আছে, হুম। বলো আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? আচ্ছা ধরো এই প্রোগ্রামটাকে আমি চেঞ্জ করছি, একটা অন্য ধরনের প্রোগ্রাম করছি, এই জন্য আমি ওয়ার্ড ফাইলটা নিলাম। ধরো আমি বললাম যে তুমি 1 থেকে তুমি 2000 এই এতগুলো নাম্বারে যোগ করো, 1 থেকে 2000। ক্লিয়ার হলো? কি বললাম? তুমি 1 থেকে 2000 এই নাম্বারগুলো যোগ করো। আরো ছোট করে দিই, একটু ভেরিফাই করতে সুবিধা হবে। ধরো আমি বললাম 1 থেকে তোমার 5 এই নাম্বারগুলো যোগ করো, 1 2 3 4 5 এই 5টা নাম্বারে যোগ করো। ক্লিয়ার? তাহলে আমি কি করব, স্টার্ট শুরু করলাম, তারপরে আমরা কাউন্টারটাকে দিলাম 1, সামটাকে দিলাম 0, প্রিন্ট করালাম আই, তারপরে কি প্রিন্ট হবে? প্রথমে কি প্রিন্ট হবে দেখো, জিনিসগুলোকে একটু ভাবো। তাহলে প্রথমে 1 প্রিন্ট হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। এরপরে এস কত হবে? না এস হয়ে গেল আমার এখানে প্রথমে এস প্লাস মানে 1 হলো। হলো তো? এইবার আই সমান কত হয়ে গেল দেখে নাও, আই সমান হয়ে গেল আই প্লাস 2, তাহলে 3 হয়ে গেল। তাহলে তো হচ্ছে না, দুইটা যোগ হচ্ছে না, তাহলে আমি আই এর জায়গায় কি আই সমান কি করব এখানে বলো তো? 1। ইয়েস, আই ইকুয়ালস টু আই প্লাস 1। তাহলে আমার এখানে 1 প্লাস 1 মানে এখন 2 হয়ে গেল, তাহলে আই এর ভ্যালু এখন হয়ে গেল 2। ক্লিয়ার? এইবারে আমি এখানে চেক করব যে এইটা কি লেস দ্যান ইকুয়ালস টু 5, দেখে নাও। ঠিক আছে, তাহলে আমার 2 লেস দ্যান ইকুয়ালস টু 5। তাহলে তুমি বলে হ্যাঁ, তাহলে গো টু লাইন 3 তে এলাম, দিয়ে ও কি প্রিন্ট করবে? প্রিন্ট আই এখন কত আমার? 2। তাহলে 2 প্রিন্ট করে দিল, হয়ে গেল। এরপরে কি হলো, এখানে এলাম, এস সমান এস প্লাস আই, এস কত ছিল? 2 ছিল, 1 ছিল। হ্যাঁ 1 ছিল, এখন এসটা 3 1 হয়ে ছিল। গেল। এই যে আমার লেখা আছে এখানে, ওই জন্য আমি লিখে রাখছি তোমাদের জন্য। এস 1 ছিল, তাহলে এখন কত হবে? 1 প্লাস 2। 3। আমি করছি না, তোমাদের বোঝানোর জন্য করছি না, ঠিক আছে?
এবার তোমার কি হবে i ইকুয়ালস টু i প্লাস 1, মানে এখন তাহলে কত হবে 3 হয়ে 2 যাবে, প্লাস 1 3। 3 হয়ে গেল। আবার তুমি চেক করলে যে 3টা কি মানে আইটা কি লেস দেন ইকুয়ালস টু 5, মানে 3টা কি লেস ইকুয়ালস টু 5, তোমার বললো ইয়েস, তাহলে আবার গো টু লাইন 3, তাহলে এখানে গিয়ে বললো প্রিন্ট করো i কে, তাহলে 3 প্রিন্ট হয়ে গেল কারণ i এর ভ্যালু 3। এবারে এখানে কি হবে না তোমার s ইকুয়ালস টু s প্লাস i, s কত ছিল 1 প্লাস 2, এখন কত হবে না 1 প্লাস 2 ছিল তার সঙ্গে 3 যোগ হবে, ক্লিয়ার? ঠিক আছে, এখন i সমান কত হবে না 3 ছিল, 3 প্লাস 1 মানে 4 হয়ে গেল। আবার তুমি চেক করছো যে 4টা কি লেস ইকুয়ালস টু 5, তুমি বললে ইয়েস, তাহলে কোথায় চলে গেল উপরে চলে গেল। ঠিক আছে, কি প্রিন্ট করবে 4টাকে প্রিন্ট করে দিল, i এর ভ্যালু 4 হয়ে আছে। এখন কি হবে না s ইকুয়ালস টু s প্লাস i, মানে 1 প্লাস 2 প্লাস 3 ছিল তার সঙ্গে 4 অ্যাড হলো, ক্লিয়ার? এবারে 4 ইকুয়ালস টু 4 প্লাস i কে জয়েন করতে চাইছে, এই জন্য আমি বলি যে জয়েনটা আগে করে নিও, না হলে খুব অসুবিধা হয়। এই ক্লাস করতে করতে জয়েন করতে চাইলে প্রচন্ড অসুবিধা হয়। কে জয়েন করতে চাইছো সেটাই দেখতে পাচ্ছি না এখন আর আমি। পারমিতা? হ্যাঁ স্যার। কেন এত দেরি? স্যার আসলে ওই আমি একটু ব্যাংকে গিয়েছিলাম তো মায়ের সঙ্গে, আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম। ঠিক আছে, কিন্তু এই সমস্যা হয়ে যায় কি জানো তো, এই যে প্রেজেন্ট করছি, প্রেজেন্ট করতে করতে তুমি জয়েন করতে রিকোয়েস্ট করলে তখন অনেক অসুবিধা হয়। ঠিক আছে, একটু টাইমে জয়েন করার চেষ্টা করো, আমি ছেড়ে দিলাম আজ। হ্যাঁ ঠিক সরি আছে, স্যার। ঠিক আছে, হ্যাঁ চলো। স্যার। আচ্ছা, তাহলে আবার আমাকে ওই প্রেজেন্টেশনে যেতে হবে। কোথায় ছিলাম দাও, এখানে কোথায় ছিলাম, তাহলে i 4 পর্যন্ত হয়ে গেছে। এবারে আমি স্টেপ 5 এ এলাম, তাহলে এখন কি হবে না 4 ইকুয়ালস টু 4 প্লাস 1, তাহলে 4 প্লাস 1 মানে 5 হয়ে গেল। এইবারে তুমি চেক করলে 5 কি লেস ইকুয়ালস টু 5, ইয়েস ট্রু তো, 5 লেস ইকুয়ালস টু 5 ট্রু তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আবার স্টেপ 3 তে চলে গেলাম, স্টেপ 3 তে গিয়ে তোমার i প্রিন্ট হলো, মানে 5 প্রিন্ট হয়ে গেল। এবারে তুমি কি করলে না s ইকুয়ালস টু s প্লাস i, তাহলে s ছিল তোমার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তুমি কি করলে না তার সঙ্গে 5 যোগ করে দিলে, তাহলে প্লাস 5 হয়ে গেল। এবারে তোমার এখানে i কত হলো না 5 প্লাস 1 মানে 6। এবারে তুমি চেক করছো যে iটা কি লেস দেন ইকুয়ালস টু 5, না উত্তর পাবে না স্যার। হবে না। তাহলে কি তাহলে হবে go ট্রু to হলে গো টু line লাইন 7 3, ফল হলে পরের লাইনে চলে গেল। তাহলে তখন এইখানে কি বলছে প্রিন্ট s, তাহলে s সমান কত প্রিন্ট হবে না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, ওর ক্যালকুলেটর করে নেবে, আমি আর যোগটা করলাম না, আমি জাস্ট জিনিসটা দেখাবার জন্য। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 কত হয় গো 15। 15, তাহলে ও দেখিয়ে দেবে যে s হচ্ছে 15। ক্লিয়ার হলো? হ্যাঁ ক্লিয়ার স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। কিন্তু আচ্ছা। এখানে লেস, হ্যাঁ এইখানে ধরো যদি আমি লেস ইকুয়ালস টু জায়গায় আমি যদি এখানে লেস দেন লিখে দিতাম তাহলে কি হতো বলো তো, তখন স্যার 5টা আসতো না, তখন 5টা কিন্তু মানে আসতো ভ্যালু না 5 তখন ইনভ্যালিড হতো। একদম। তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে লেস দেন লেখা বা লেস ইকুয়ালস টু লেখা তুমি যেমন খুশি কন্ডিশনে দিতে পারো। ধরো তুমি এখানে চেক করলে যে ইফ ইজ i গ্রেটার দেন 5, তাহলে দেখো তুমি যখন এই ক্ষেত্রে কিন্তু 5টা আবার ইনক্লুড হয়ে যাবে। কেন না যখন তুমি 5 পেলে 5 গ্রেটার দেন 5 চেক করবে, তখন কি বলবে 5 কি গ্রেটার দেন 5? না স্যার। না স্যার। হবে না। তাহলে 5 গ্রেটার দেন 5 হলে লাইন 3 তে যাবে, না হলে বেরিয়ে চলে যাবে। তাহলে এখানে ও আচ্ছা সরি, তখন একটু চেঞ্জ করতে হবে আমাকে পুরো জিনিসটাকে, সেক্ষেত্রেও দেখো বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তখন এই সিচুয়েশনটা অন্যভাবে ভাবতে হবে। তখন এখানে বলতে হবে যে তোমার ইয়েস হলে তোমার গো টু লাইন 7 আর ফলস হলে গো টু লাইন 3 করতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো কন্ডিশন তুমি নিজেই ভাবতে পারবে যে কোথায় কি লিখতে হবে এবং কি চেক করতে হবে, কি তোমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, এই কন্ডিশনটা যদি ধরো আমি আগে চেক করতাম, এইখানে i ইকুয়ালস টু 1 তুমি দিলে, যে আমি যদি এই কন্ডিশনটা আগে চেক করতাম তাহলে আমার কি লিখতে হতো সেটাও ভাবতে হবে। যে তাহলে আমি মানে এটা হচ্ছে এক্সিট পয়েন্টে আমি চেক করছি, আমি যদি এন্ট্রি পয়েন্টে চেক করতাম কন্ডিশনটাকে আমি শুরুতেই চেক করব নাকি শেষে চেক করব, তাহলে কিন্তু কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো?
মানে আমি যদি ধরো এখানে লিখতাম যে 2 নম্বর স্টেপে 3 নম্বর স্টেপে 2 নম্বর তো আমি ইনিশিয়ালি i ইকুয়ালস টু 1 করলাম, এবারে যদি আমি চেক করি যে 1 লেস ইকুয়ালস টু 5 দিয়ে এইগুলো করলাম, দিয়ে এটা করলাম, দিয়ে আমি তোমার কাজ করে আবার হয়তো লাইন 2 তে ব্যাক করে এলাম, গো টু লাইন করে দিলাম, তাহলে তখন আমার কিরকম কি চেঞ্জ হবে এগুলো ভাবতে হবে। এইগুলো কিন্তু তখন তোমাদেরকে নিজেদের মধ্যেই চিন্তা করতে হবে। আমি এইগুলোকে ডিলিট করে রাখি। বোঝা গেছে? কারো কোনো অসুবিধা আছে বলো? তাহলে না স্যার। একটা প্রোগ্রাম লিখতে গেলে দেখো এইগুলো কিন্তু আমি তোমাদেরকে না শেখালেও পারি, কিন্তু আমি তোমাদেরকে এইগুলো আলোচনা। আবার কে জয়েন করতে চাইছো দেখেছো? অভিজিৎ, অভিজিৎ দেরি কেন? স্যার লোডশেডিং হয়ে গেছিল স্যার, আর একটু দেরি হয়ে গেছে। কি বলবো বলো? ঠিক আছে, মিউট করো। ওকে ফাইন, তাহলে বিষয়টা হচ্ছে যেটা বোঝা গেল তো? তাহলে বলো, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমি এগিয়ে যাব আবার। ঠিক আছে, তাহলে এরপরে তাহলে আমরা নেক্সট আরেকটা দেখি। এরপরে আমরা ফ্লো চার্ট করবো, বেশি আর অ্যালগরিদম নিয়ে আলোচনা করবো না। তোমাদেরকে আমি এটা তোমার শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখবে। ঠিক আছে, যেমন এইখানে একটা দিয়েছে, এই যেটা বলছিলাম আর কি, যে এই সিরিজটা যোগ করতে বলছে। কোন সিরিজটা? না এস ইকুয়ালস টু 1/2 প্লাস, আচ্ছা পুরোটা দেয়নি, ও 1/2 প্লাস 1/4 প্লাস 1/n এরকম একটা করতে বলেছে। 1/3টা দেয়নি, কারণ হচ্ছে ইভেন্ট গুলোকে আর কি নিয়েছে। এখানে বলেছে ন্যাচারাল নাম্বার n as it input and calculate the following formula, write the etc is standard. ফাইন, তাহলে এইটাকে আমাকে বলছে যে এইটা যোগফলটা কত হবে সেটাকে তুমি ক্যালকুলেশন করে এরকম একটা অ্যালগরিদম বানাও। তো ভালো কথা, আমরা স্টার্ট করলাম। আমি তো জানি না এনটা কত, তাহলে আমাকে এনটা তোমার কাছ থেকে নিয়ে নিতে হবে, সেটাকে বলে রিড। তুমি এটাকে ইনপুটও লিখতে পারো, ইনপুট অর রিড এন। ফাইন, এইবার তুমি আইটাকে কি করলে? 2 করে দিলে প্রথমেই, হলো। এসটাকে 0তে রাখলে, যেহেতু যোগ, যে কোনো যোগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যেহেতু অ্যাডিশনের আইডেন্টিটি হচ্ছে 0 আর মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি কি 1 স্যার 1। সেই জন্য সেই জন্য কোনো কিছু জিনিস ওইরকম মাল্টিপ্লিকেশনে দিলে ইনিশিয়ালি আমরা যেটাকে অ্যাসাইন করি ওই যার মধ্যে আমরা মাল্টিপ্লিকেশনটা স্টোর দিয়ে, আর অ্যাডিশন হলে আমরা 0 দিয়ে। ক্লিয়ার? তো এক্ষেত্রে এসটাকে অ্যাসাইন করলাম 0 দিয়ে, তাহলে এস সমান কি লিখবো? না এস প্লাস 1/i। দেখো এখানে তাহলে এস সমান কত হয়ে যাবে? না 0 প্লাস 1/2, তার মানে 1/2, তার প্রথম টার্মটা চলে এলো। এবারে আমি কি করলাম? i ইকুয়ালস টু i প্লাস 2, মানে আইটা কত হয়ে গেল এখন? 4। এবার আমি চেক করছি যে 4টা কি লেস ইকুয়ালস টু n। তুমি যা n দিয়েছো তার থেকে যদি ছোট হয় তাহলে ঠিক আছে, আর যদি তার থেকে বড় হয় তাহলে আমার যেমন কন্ডিশন আছে সেই কন্ডিশনে চলে যাবে। তাহলে আমি এইখানে যেটা করব, হ্যাঁ আমি এখানে যেটা করব যে যদি ট্রু হয় এখানে চলে যাবে আউটপুট, এটাকে আর পরের লাইনে না গিয়ে ওই লাইনে করে দিল, দিয়ে এন্ডে বেরিয়ে যাবে। ঠিক আছে, স্যার কথাটা কেটে কেটে আসছে। তাহলে আমি কথাটা শোনা যাচ্ছে না তো, আবার কেটে গেল কথাটা আপনার। আরেকবার বলছি, রিপিট করছি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন হ্যাঁ, শোনা স্যার। যাচ্ছে। মাঝখানে ফ্রিজ হয়ে গেছিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার ধরো n এর মান 100 দেওয়া আছে, তাহলে এখানে i ইকুয়ালস টু 4 হয়ে গেল, তাহলে 4টা তো লেস দেন 100 ডেফিনেটলি। তাহলে আমি গো টু লাইন 4 এ চলে যাব। 4 এ মানে এইখানে আবার, তাহলে s সমান কত ছিল? 1/2। এখন কি হবে? না s প্লাস, মানে 1/2 প্লাস 1/4, i এর মান 4 আছে, তাহলে দেখো আমার পরের টার্মটা চলে এলো। এইভাবে আমি যোগ করতে করতে যাব, জাস্ট আগেরটার মতোই আর কি। ক্লিয়ার? যখনই কন্ডিশনটা ফলস হবে আমি বেরিয়ে যাবো, এসটাকে রাইট করবো, আর আমার অ্যালগরিদম শেষ। ঠিক আছে স্যার? স্যার n এর ভ্যালু ইনফিনিটি নেওয়া যাবে না এখানে এই অ্যালগরিদমে? না, কারণ কোনো ইনফাইনাইট সিরিজের তুমি মানে ইনফাইনাইট একটা নাম্বার অফ ওরকম যোগ করতে পারবে না তুমি। তোমাকে সবসময় n এর ভ্যালু কোনো না কোনো একটা ফাইনাইট নাম্বারই শেষ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে, চলো
এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি না, ফ্লো চার্ট হচ্ছে অ্যালগরিদমের নেক্সট স্টেপ, এবং এইটা হচ্ছে অ্যালগরিদমটা যেমন কি তোমাকে ল্যাঙ্গুয়েজে লিখতে হবে যে তুমি কি করতে চাইছো, ফ্লো চার্টটা হচ্ছে ডায়াগ্রামেটিক একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বলা হয়। কি বলা হয় না, ফ্লো চার্ট ইজ এ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগরিদম। অ্যালগরিদমটা তুমি যেটা লিখলে, যে স্টেপগুলো করলে, তারই ছবির মাধ্যমে তুমি যেটাকে প্রেজেন্ট করবে, দ্যাট ইজ হচ্ছে তোমার ফ্লো চার্ট। ফ্লো চার্ট তাহলে ছবির মাধ্যমে যখন প্রকাশ করবে বলছি, তখন নিশ্চিতভাবে সেখানে কিছু স্ট্যান্ডার্ড সিম্বল আছে, কিছু ছবি আছে, সেই ছবিগুলোকে ইউজ করতে হবে। না কি কি ছবি ইউজ করতে পারবো আমরা বলে দিয়েছি এখানে, কি কি ছবি ইউজ করতে পারবো আমরা বলে দিয়েছি এখানে। কি কি বলেছে দেখো, রেক্ট্যাঙ্গেল আমরা ইউজ করতে পারবো, ডায়মন্ডস ইউজ করতে পারবো, অ্যারো ইউজ করতে পারবো। অ্যারো কেন ইউজ করতে পারবো, অ্যারো কেন ইউজ করতে হবে, তার কারণ আমি বলছি, এক একটা করে ব্যাখ্যা করছি। দেখো, টেবিলে নিয়ে যাচ্ছি একটা, সেই টেবিল থেকে সেই টেবিল থেকে দেখো আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, ভালো করে দেখবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন তোমার ডায়াগ্রাম গুলো কোথায় কোথায় কিভাবে ইউজ হবে। এই দেখো, যে কোনো ফ্লো চার্ট শুরু হবে কিন্তু এই তোমার ওভাল শেপের এই সিম্বলটা দিয়ে। ক্লিয়ার হচ্ছে কি বললাম? এইটাতেই তুমি ভেতরে লিখবে স্টার্ট, আবার শেষ করবে এইটা দিয়েই, এটার ভেতরে লিখবে এন্ড। কি বললাম, বোঝা গেল? তাহলে যখন একটা ফ্লো চার্ট শুরু করবে তখন এই সিম্বলটা দেবে, দিয়ে তার ভেতরে লিখবে স্টার্ট। আমি যদি এটার ভেতরে লেখার সুযোগ পাই, লিখতে পারবো কিনা জানি না, না লিখতে দিচ্ছে না আমাকে। সিম্বলটাতে দেখি, সেভ ফরম্যাটে গিয়ে ইনসার্ট টেক্সট করতে দেবে না, দেখছি পরে অন্যগুলোতে দেখছি। তাহলে এইটারই ভেতর শুরুতে যখন করবে তখন এটাই হবে স্টার্ট, আর শেষ করবে যখন এটার ভেতরেই লিখবে এন্ড। তাহলে এটা টার্মিনাল, ওই জন্য টার্মিনাল বলছে, মানে শুরু এবং শেষ। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে প্রসেসিং বক্স। মানে তুমি যে কোনো ধরনের ক্যালকুলেশন করছো, তো এই যে কিছুক্ষণ আগে করছিলে s = s + i, এই যে কিছুক্ষণ আগে করছিলে i = i + 2, তুমি ধরো যদি ক্যালকুলেট করছিলে ওই সেন্টিগ্রেড ফারেনহাইটে c = তোমার 5/9 f-32, তাহলে এই সমস্ত যে ক্যালকুলেশন গুলো যে বক্সের ভেতরে লিখবে, সেই বক্সটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল বক্সটা। আমরা এই রেক্ট্যাঙ্গেল বক্স দেখলেই আমরা বুঝে যাব যে এর ভেতরে কিছু ক্যালকুলেশন তুমি লিখেছো। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনপুট আউটপুট বক্স। এই দেখো, এটা হচ্ছে তোমার ইনপুট আউটপুট বক্স, রম্বাস। ঠিক আছে, প্যারালেলোগ্রাম টাইপের বলতে পারো খানিকটা। এক্ষেত্রে কি হচ্ছে তোমার না, এই বক্সটার মানেই হচ্ছে ইনপুট অথবা আউটপুট। এই যে তুমি রাইট লিখছিলে বা প্রিন্ট লিখছিলে, এই বক্সের ভেতর লিখতে হবে। বা তুমি ওই যে কিছুক্ষণ আগে রিড লিখছিলে, যে রিড এন বা ইনপুট এন, তখন কিন্তু এই বক্সের ভেতরে লিখতে হবে। মানে তুমি কিছু চাইছো বা তুমি কিছু দেখাচ্ছ, সেই সবকিছু লিখতে হবে এই বক্সটার ভেতরে। ঠিক আছে। এরপরে বক্সটা যেটা ডায়মন্ড শেপ, এই বক্সটা হচ্ছে ডিসিশন বক্স। ডিসিশন বক্স মানে তুমি যে জিজ্ঞাসা করছো যে ইজ i < 5, এইখানের ভেতরে লিখতে হবে, এই বক্সটার ভেতরে। তাহলে বোঝাই যাচ্ছে যে সঙ্গে সঙ্গে কি হবে না, এই বক্সটার দুটো হাত তৈরি হয়ে যাবে। ঠিক তো? এই বক্সের দুটো হাত হবে। দুটো হাত কেমন দুটো হাত হবে? একটা ট্রু, একটা ফলস, একটা ইয়েস, একটা নো। মানে কন্ডিশনটা ট্রু হলে ইয়েস, কন্ডিশনটা ফলস হলে নো। ইজ i টু এটা, নো। ইজ i < 5, ইয়েস, হতেই পারে, আবার নাও হতে পারে। তার মানে একটা ট্রু অথবা ফলস। তাহলে ফ্লোটা যেটা এখানে আসবে, তারপরে ফ্লোটা আইদার তোমার রাইট সাইডে অথবা তোমার লেফট সাইডে রান করবে। দুটো দিকে কোনো মতেই যাবে না, কারণ একটা কন্ডিশন এট এ টাইম কখনো ট্রু অথবা ফলস হতে পারে। আর এইগুলো হচ্ছে ফ্লো লাইন্স। ফ্লো লাইন্স মানে এই যে তুমি শুরু করছো ওই যে বক্সটা থেকে, সেখান থেকে তুমি নিচের দিকে গেলে এই অ্যারোটা ইউজ করবে। তুমি যদি সাইডে যেতে চাও ডান দিকে, তাহলে এই অ্যারোটা ইউজ করবে। যদি বাঁ দিকে যেতে চাও তাহলে উপরের অ্যারোটা ইউজ করবে। তুমি যদি ভার্টিক্যালি উপরে যেতে চাও, কোথাও কোনো একটা সময় আমাদের যেমন যাচ্ছিলাম গো টু লাইন 3, এই যে করছিলাম না, গো টু স্টেপ 3, এই যে মানে কি আমরা করছিলাম না, এই যে গো টু লাইন 3, এই যে গো টু লাইন 3 করছিলাম, মানে আমরা নিচ থেকে উপরে যাচ্ছি, তার মানে কি ভার্টিক্যালি আপওয়ার্ডে যেতে হবে আমাদের। তাহলে তখন ওই ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যারোটা ইউজ করতে হবে। খেয়াল রাখবে যে এই অ্যারোগুলোর মাথায় একটা করে কি রয়েছে বলতো, ডিরেকশন রয়েছে।
হ্যালো 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। Yes, sir. হুম আমি কিছু বুঝতে আচ্ছা তাহলে এই অ্যারোগুলোর মাথায় একটা করে এই ক্লাসটা ডিরেকশন রয়েছে, আচ্ছা বুঝতে মানে স্যার, তার মানে হচ্ছে সবাই ফ্লোটা মিলে কোন দিকে হবে টিউশনে বসেই সেইটা করবো। কিন্তু ও তোমাকে ডিরেক্ট করছে, সবাই মিলে টিউশনে বসেই যে করবো। ফ্লোটা উপরের দিকে হবে নাকি ফ্লোটা নিচের দিকে হবে নাকি ফ্লোটা ডান দিকে হবে নাকি ফ্লোটা বাঁ দিকে হবে, এই সবগুলোই কিন্তু তোমাকে ও ডিরেক্ট করছে। এবং ওই ধরনের ফ্লো লাইন ছাড়া, ধরো তুমি কোনো একটা লাইন ড্র করলে সেখানে কোনো অ্যারো দিলে না, মানে কোন দিকে ডিরেকশনটা তুমি দিলে না, ফ্লোটা কোন দিকে হবে সেটা তুমি বললে না, সেইটার কিন্তু মিনিংলেস। সুতরাং যত লাইন হবে, আমি এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, যত লাইন হবে সেই লাইনগুলো কিন্তু হবে কিরকম, সব ফ্লো লাইন, এগুলোকে বলা হয় ফ্লো লাইন। কি হলো এটা, কেসটা কি হলো? ওয়ান মিনিট, অফ করছি একদম। বুঝলো তো ও মাইয়া জল করতেছে কি হচ্ছে রে বাবা, পাতানো নাই কি হচ্ছে? ক্লোজ, একটু wait। মুখটা এমন করে পেঁচার মতো করে রাখছে ভালো লাগতেছে না আমার। বেশ মনে হচ্ছে না না, বিজনের ছুটি কেটে ফেলতে ইচ্ছে করতেছে। এটা কি হয়ে আছে দিদি প্রতিক্ষণ মিউট করে আছে। এইটা প্রতিক্ষণ সামন্ত, হ্যাঁ প্রতিক্ষণ মন্ডল। ওহো কি গরম। যে হাওয়া দিচ্ছে অল্প লাগে না দেখতে দে একটা মারো বেরোবে হ্যাঁ হ্যাঁ তাহলে এই তোমাকে সিম্বলগুলোকে ইউজ করতে হবে একটা ফ্লো চার্ট তৈরি করার জন্য। আর তুমি পুরো আর কানেক্টরটা না, হয় অনেক অ্যাকচুয়ালি আছে, যখন বুঝতে ধরো পারলাম। অনেক বড় নিয়ে প্রোগ্রাম হয়ে যায়, হয়তো একটা পাতায় আর আটকাচ্ছে না, তাহলে কোন ফ্লোটা কোন দিকে যাবে, তাহলে এই ধরো যেখানে কোনো ফ্লোটা তুমি শেষ দিকে করছো যাবে না। এইখানে তুমি হয়তো একটা সিম্বল দিয়ে রাখলে এ, তুমি সরকার আছে মানে এই সার্কেলের ভেতরে এ লিখে রাখলে, আবার ওইখানে যখন শুরু করবে তখন ওই এ সার্কেলের ভিতরে লিখেই আবার কন্টিনিউ করবে। তার মানে হবে এইখানে যেটা শেষ হয়েছিল সেটা ওই এ থেকেই শুরু হচ্ছে, বা এখানে যেটা বি দিয়ে শেষ হচ্ছিল ওখানে আবার বি দিয়েই শুরু হচ্ছে, তখন এরকম ধরনের হয়। ওটা পরে দেখাচ্ছি, আমাদের অত বড় প্রোগ্রাম দেখো একটা ফ্লো চার্ট এক্সাম্পল দেখা, তুমি স্যার কথাটা কেটে বলেই দিলাম আমি মোটামুটি। হ্যাঁ বলো বলো বলো। না এই যে দেখো স্যার আপনার কথা কেটে কেটে আসছে। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ যখন ওকে। কবে অ্যাটেন্ডেন্স এই যে দেখো আমরা একটা প্রথমেই দেখবে একটা অ্যালগরিদম করেছিলাম যে তোমার রাইট অ্যান অ্যালগরিদম টু ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল অফ রেডিয়াস r। না জয়েন তাহলে তুমি যদি আমি দেখো ফ্লো চার্টটা শুরু করেছি, দেখো ওই যে বক্সটা বললাম টার্মিনাল বক্সটা, সেই বক্সটা দিয়ে শুরু করেছি, স্টার লিখেছি এখানে, ঠিক আছে? এরপর আমাদের তো আরটা জানা নেই, সুতরাং আরটাকে আমাদের নিতে হবে। আমরা সেই জন্য রিড বা ইনপুট আর, এই দেখো কোন বক্সটাতে লিখেছি, প্যারালেলোগ্রামে লিখেছি, দেখিয়েছিলাম ওখানে যে প্যারালেলোগ্রাম বক্সটাই হচ্ছে রিড বা ইনপুট আউটপুটের ক্ষেত্রে। এই দেখো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম রেক্ট্যাঙ্গেল, সুতরাং এরিয়া সমান আমরা কি লিখলাম না পাই মানে 3.14 ধরে নিলাম ইনটু আর মানে পাই আর স্কয়ার। এবার আবার আউটপুট দেবো, আউটপুটের আবার এই একই বক্স, কোন বক্সটা, প্যারালেলোগ্রাম প্রিন্ট এরিয়া দিয়ে আমরা শেষ করলাম। এবং দেখো এই যে ফ্লো লাইনগুলো দেখো ভার্টিক্যালি সব নিচের দিকে গেছে, কোনোভাবে ডাইভার্ট হয়নি বা কোনো কন্ডিশন থাকেনি বা ব্যাক করে আসেনি। ভেরি সিম্পল একটা তোমার ফ্লো চার্ট। বলো কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা থাকলেই বলতে পারো, আদারওয়াইজ আমরা নেক্সট ফ্লো চার্টে যাবো। দেখো আমরা নেক্সট ফ্লো চার্টে যাই।
এটাও একদম সিম্পল একই রকম ভাবে ডিগ্রি ফারেনহাইট, তোমার ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্সন, তাহলে ফারেনহাইটটাকে রিড করে নিলাম, এখানে ক্যালকুলেশনের জন্য তোমার রেক্ট্যাঙ্গেল ইউজ করলাম, ভ্যালুটা পেয়ে যাওয়ার পর আমরা আবার আউটপুট দেওয়ার জন্য প্রিন্ট করলাম, একই জিনিস সেম। এখানেও জটিলতা কিছু নেই। জটিলতা কখন থাকবে? যখন তোমার এই কন্ডিশন থাকবে। এখানে কি বলেছে দেখো, যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট বিটুইন টু নাম্বারস। আমরা দেখবে এটারও একটা অ্যালগরিদম করেছিলাম, খেয়াল করবে যে আমরা এটাকে নিয়ে একটা অ্যালগরিদম তৈরি করেছি। তাহলে প্রথমে একই হবে, স্টার্ট দিয়ে শুরু হলো, তাহলে নাম্বার দুটো আগে আমাকে নিতে হবে। তাহলে ওই দেখো প্যারালেলোগ্রামের মধ্যে আমরা লিখলাম রিড এ কমা বি। এইবার কে বড় কে বা ছোট সেটা তো আমাকে চেক করতে হবে, তাহলে আমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, মানে লজিক্যাল অপারেশন আমাকে এই দেখো আমরা করলাম কি ইজ বা ইফ এ গ্রেটার দেন বি, তাহলে ট্রু হলে এটা বড় হয়ে যাবে, এইদিকে চলে এসেছে ট্রু বলেছে। আচ্ছা সব সময় এখানে অবশ্য যদিও একটা করা হয়নি, তবু আমার মনে হয় এই যে এই জায়গাটাতে এখানেও কিন্তু একটা অ্যারো হেড লাইন ইউজ করবে এই জায়গাটাতে। আমার কি কারসারটা দেখা যাচ্ছে? কারসারটা দেখা যাচ্ছে? তাহলে এই লাইনটাও কিন্তু অ্যারো দেবে, এই লাইনটাতেও অ্যারো দেবে, এখানে দেওয়া হয়নি, পরে আমি দেখবো যদি দিয়ে দেওয়া যায় দিয়ে দেবো। তাহলে এখানেও কিন্তু অ্যারো হেড লাইন ইউজ করবে, আবার এইদিকেও তাই, এখান থেকে অ্যারো হেড লাইন ইউজ করবে। যদি এ গ্রেটার দেন বি না হয় তাহলে ফলস হবে, তার জন্য যা ডিসিশন হবে সেটাই হবে। তাহলে ট্রু যদি হয় তাহলে এটা বড়, মানে এটাকে প্রিন্ট করতে বলছি। তার মানে কি, ধরো তুমি দুটো নাম্বার নিলাম, একটু ফ্লো চার্টটাকে ফ্লো করে দেখাই। ধরো স্টার্ট বললাম দিয়ে তুমি রিড এ বি, তাহলে দুটো নাম্বার তোমাকে দিতে হবে। কি কি নাম্বার দেবে কেউ একজন বলো, বলো কেউ একজন বলো, রূপক বলো। স্যার 7 and 18। 7 and 18, ভেরি গুড। এ সমান হচ্ছে ধরো 7 আর বি সমান হচ্ছে 18। তাহলে আমি এখানে চেক করছি 7 গ্রেটার দেন 18, কি আসবে? 7 গ্রেটার দেন 18 স্যার ফলস ফলস হবে। আসবে। তাহলে তোমার কি প্রিন্ট হবে? বিটা প্রিন্ট হবে, দিয়ে বেরিয়ে চলে যাবে। এখানে চলে যাবে কোথায়? একদম দেখো এন্ডে চলে আসবে। তার মানে কি প্রোগ্রাম শেষ হয়ে গেল, কাজ শেষ। এবারে ধরো অন্য কেউ একটা নাম্বার নাও, ধরো 18 আর 7 নিয়েছিলে কেউ, তাহলে কি হলো? a সমান 18 b সমান 7। তাহলে আমি চেক করব ইজ 18 গ্রেটার দেন 7, কি ভ্যালু আসবে? ট্রু ভ্যালু আসবে। তাহলে তখন এই দিকটা রান করবে, যে প্রিন্ট এ মানে 18 প্রিন্ট করে দেবে, দিয়ে বেরিয়ে চলে আসবে। বুঝতে পারলে? স্যার এখানে প্রিন্ট এ বি মানে হচ্ছে যেটা বড় সেটা প্রিন্ট হবে। তুমি তো সবসময় চাইবে কোনটা প্রিন্ট করতে, তোমাকে তো বলেছে গ্রেটেস্টটা প্রিন্ট করতে বলেছে। তাহলে আমার দুটোই প্রিন্ট হবে না, আমার প্রিন্ট হবে যে কোনো যেটা গ্রেটেস্ট সেটা। আমার তুমি যেমন নাম্বার নেবে তা সেই হিসেবে যেটা গ্রেটেস্ট সেটা প্রিন্ট হবে। এবার কখনো এটা তোমার বড় হতে পারে, কখনো বিটা বড় হতে পারে। যদি এটা বড় হয় তাহলে এটা প্রিন্ট হবে, বেরিয়ে যাবে। যদি বিটা বড় হয় তাহলে বিটা প্রিন্ট হবে, বেরিয়ে যাবে। ক্লিয়ার? স্যার ওটার জন্য আর কোনো ডাইরেকশন দিতে লাগবে না, ওই একটাই এ গ্রেটার দেন বি, ওটাই হয়ে যাবে। হ্যাঁ, আর কি লাগবে বল? আমি খালি তো দেখো এখানে তো দুটো নাম্বার, এখানে যদি এখন 3টে নাম্বার হয়ে যেত তাহলে আবার আমাকে চেক করতে হতো। ক্লিয়ার হচ্ছে? ধরো এ গ্রেটার দেন বি হলো, দিয়ে হয় ট্রু হবে বা ফলস হবে। ধরো ট্রু হয়ে গেল, তাহলে আবার আমাকে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে এটা কি গ্রেটার দেন সি। যদি হয় তাহলে তখন প্রিন্ট এ, মানে এটা বড়। যদি না হয় তাহলে আবার চেক করতে হবে, তখন সিটা এর থেকে বড় হয়ে গেল। এবারে এখানে দেখতে হবে এটা আবার বি এর থেকে বড় হয়ে গেছে কিনা। যদি এটা বি এর থেকে বড় হয়ে যায় তাহলে সিটা গ্রেটার দেন এ গ্রেটার দেন বি, তখন প্রিন্ট সি করতে হবে। যদি তোমার না হয় তাহলে তার মানে বিটা গ্রেটার দেন এ, তাহলে আবার চেক করতে হবে আবার বি আর সি এর মধ্যে কে বড়। তাহলে বুঝতে পারছো অনেক জটিলতা থাকবে সেক্ষেত্রে। কিন্তু এইখানে যেহেতু দুটোই নাম্বার, তাহলে যদি ট্রু হয় তাহলে এটা বড়, যদি ফলস হয় তাহলে বিটা বড়। তাহলে ট্রু হলে এ কে প্রিন্ট করবে, ফলস হলে বি কে প্রিন্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে এগুলো তো ধীরে ধীরে জটিল হবে। এই দেখো, এই যে আমরা আগের দিনে করেছিলাম যে প্রিন্ট ইভেন নাম্বারস বিটুইন তোমার 9 to 100, তাহলে দেখো এখানেও ওই একই চেকিং একটা রাখতে হবে। দেখবে আমরা যখন ফ্লোচার্ট করে অ্যালগরিদম করেছিলাম তখন দেখবে সেরকম ধরনের আমরা রেখেছিলাম জিনিস। এখানেও দেখো সেই জিনিস থাকবে। কি হচ্ছে? স্টার্ট দিয়ে শুরু করলাম, 9 এর পর থেকে ইভেন নাম্বার বলেছে, তাহলে প্রথম ইভেন নাম্বার কোনটা? 10।
তাহলে আই সমান 10 করে দিলাম, ঠিক আছে। এইবার রাইট আই বা প্রিন্ট আই, যাই হোক, তাহলে দেখিয়ে দিলাম যে হ্যাঁ দেখো প্রথম ইভেন নাম্বারটা হচ্ছে 10, তারপরে আই সমান কি করলাম আই প্লাস 2 মানে 12 হয়ে গেল। এবার আমি চেক করছি 12 কি লেস ইকুয়ালস টু 98, যদি বলে ইয়েস তাহলে দেখো এখানে ব্যাক করে চলে গেল। এখানেও কিন্তু অ্যারো ইউজ করবে, এইখানেও অ্যারো ইউজ করবে, এখানেও অ্যারো ইউজ করবে, শুধুমাত্র এখানে অ্যারো ইউজ করলে হবে না, এটা একটু ভুল আছে। এখানে ইউজ করবে অ্যারো, এখানেও মাঝে বা এখানে অ্যারো ইউজ করতে পারো, কিন্তু অ্যারো 3টে জায়গাতেই অ্যারো হবে, মানে ফ্লোটা যেন ঠিকঠাক বোঝা যায় যে ঠিক এইদিকেই যাচ্ছে। তাহলে এখানে চলে এলো, সরি এইখানে তো আসবে না, এইখানে আসবে, ভুল হয়েছে, রাইট আই এর আগে আসবে, ঠিক আছে, এটা রাইট আই এর আগে আসবে, এগুলো আমি কারেকশন করে দেবো, ভুল হয়েছে কোনো কারণে। তাহলে 14 হবে, 14টা এর থেকে তোমার ছোট অথবা সমান ইয়েস চলবে, এইভাবে চলতে থাকবে, যখন এর থেকে বড় হয়ে যাবে নো হবে, বেরিয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, ভুল থাকছে, এই দেখো কানেক্টরের ব্যবহারটা দেখো, কানেক্টরের ব্যবহার হচ্ছে এরকম, মানে এখানে বলেছে কি প্রবলেমটা বলেছে ভালো করে শুনে নাও আগে। প্রবলেমটা বলেছে যে অড নাম্বার গুলো লেস দেন এ গিভেন নাম্বার তুমি সেগুলোকে প্রিন্ট করাও এবং তাদের যোগফল করো, এবং কতগুলো অড নাম্বার তুমি নিয়েছিলে পেলে সেইটাও তুমি আমাকে জানাও, ভালো করে পড়ো। ফ্লোচার্ট ফর প্রবলেম অফ flowchart for the problem of printing odd numbers less than a given number, তার given নাম্বারটা আমাকে নিতে হবে n, এবং it should also calculate their sum and count। ভালো কথা, দেখো কিভাবে কি করছে বিষয়টাকে। তাহলে প্রথমে স্টার দিয়ে শুরু করলো একই, রিড n, ধরো আমরা বললাম যে আমি খুব ছোট দিয়ে শুরু বলছি, ধরো 5 বললাম, যে 5 n হচ্ছে 5, ভালো কথা। সাম হচ্ছে আমার কত 0, আমার w হচ্ছে একটা কাউন্ট দিল এখানে 0, একটা অড নাম্বার নেইনি এখন। এইবার আমি i সমান 1 দিলাম, তাহলে ফার্স্ট অড নাম্বারটা হচ্ছে 1 হলো। এইবার আমি কি করলাম রাইট i, তাহলে প্রথম অড নাম্বারটা দেখিয়ে দিলাম, ভালো কথা। এবারে s কি করলাম s প্লাস i মানে 0 প্লাস 1 মানে 1 হয়ে গেল, তাহলে আমার একটা অড নাম্বার হয়ে গেল, মানে w সমান w প্লাস i মানে w প্লাস 1, তার মানে আমার একটা অড নাম্বার এখন কিন্তু হয়ে গেল। যখনই যোগ করে দিলাম তখনই আমার একটা অড নাম্বার কিন্তু আমার কাজ শেষ হয়ে গেল। এর পরের অড নাম্বারটা কোথায় আসবে না দুটোর পরে আসবে, মানে i = i + 2। এবার দেখো নিচে হয়তো আর লেখার জায়গা নেই, নিচে কি হলো তোমার পাতাটা শেষ হয়ে গেল আর লেখার জায়গা নেই, তাহলে আমি কি করলাম এখানে একটা সার্কেলের মধ্যে a লিখে দিলাম, তার মানে বোঝাবে এই যে এইখান থেকে আবার a দিয়ে শুরু করছি, তার মানে কি এইখানে যেটা শেষ হয়েছিল এইখান থেকে আবার শুরু হবে, তার মানে আমি আবার এখানে এলাম, আমি চেক করলাম i > n, i সমান আমার কত হয়েছে গো, i ছিল 1, এইখানে বেড়ে গিয়ে হলো 3, এখানে আমি চেক করছি তাহলে 3 কি লেস ইকুয়ালস টু 5, তুমি কি বলবে ইয়েস, তাহলে ইয়েস হলে আবার এইখানে চলে আসবে, তাহলে রাইট i মানে 3 হয়ে গেল, তাহলে প্রথমে 1 দেখিয়েছিল তারপরে 3 দেখালো, তাহলে এখন s প্লাস সমান কত হলো না 1 + 3, w কত হয়ে গেল না আগে ছিল 1 এখন আবার প্লাস 1 হলো মানে 2, দুটো অড নাম্বার পেলাম, আবার i সমান কত হলো না i + 2 মানে 3 + 2 মানে 5 হয়ে গেল, আবার এখানে চলে এলাম 5 লেস ইকুয়ালস টু 5, বলো ইয়েস, তাহলে এখানে চলে এলাম, তাহলে 5 দেখিয়ে দিল, দিয়ে s সমান এখন কত যোগ হবে না 1 + 3 + 5, 1 + 3 ছিল এখন +5 হয়ে গেল, এখন w সমান কত হয়ে গেল না 2 ছিল +1 মানে 3 হয়ে গেল। এইবার আমার নেক্সট অড নাম্বারটা নিচ্ছি, i সমান 5 + 2 মানে কত 7, আমি এখানে চেক করছি 7 লেস ইকুয়ালস টু 5, বললো নো, আমি দেখিয়ে দিলাম সামটা কত হলো না 1 + 3 + 5, w মানে কাউন্টটা কত হলো না 3টে অড নাম্বার, বলো কারো কোনো প্রশ্ন আছে? দেখে কিন্তু যতটা সহজ মনে হচ্ছে এইগুলো করা, না থাকলে কিন্তু অনেক ভাবনা চিন্তা বিষয় আছে, অতটা সহজ কিন্তু নয়, করে দেওয়া আছে বলে দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাক ঠিকঠাক চলে যাচ্ছে, কিন্তু এইটাই যদি একটা লিখতে বলি তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম তৈরি হবে। বল কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নাও, এটা ভেরি ইম্পর্টেন্ট, একটা মানে ইম্পর্টেন্ট ইন দা সেন্স যে এখানে অনেক কিছুর ব্যবহার আছে, কাউন্টিং কিভাবে করতে হয়, কিভাবে তোমার সাম হচ্ছে, কিভাবে ইয়ে হচ্ছে, সেগুলো সব দেখানো আছে, দেখো ভালো প্রবলেম। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এইগুলোর কিন্তু এফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু পারবে না, ঠিক আছে? যাই হোক তোমাদেরকে যখন পাঠাবো ভালো করে দেখবে, এখানে আরো ফ্লো চার্ট করতে বলেছে, তোমার 25টা সাবজেক্টের মার্কস যোগ করতে বলেছে,
এক একটা করে সাবজেক্ট নেবে। এই দেখো কাউন্টিং বসিয়ে দেওয়া আছে, কাউন্টিংটা 0 করে রেখেছে, সামটাকে 0 করে রেখেছে। এরপরে এখানে এন্টার এক্সাম স্কোর কি হোয়াটসঅ্যাপ করছে। কবে থেকে বাড়ি থেকে বলছো? আমি তো সেকেন্ড ইয়ার আমার বাবা খুব শিখছে এটা না ওই দেখ और एक मुझे संडे তোমার এন্টার এক্সাম স্কোর এবং এখানে তার মধ্যে এস এর মধ্যে রাখতে বলেছে। সাম ইকুয়ালস টু সাম প্লাস এস, সি ইকুয়ালস টু সি প্লাস 1, কাউন্টটাকে বাড়িয়ে দিল, দিয়ে আবার ব্যাক করবে, চেক করবে, আর ব্যাক করবে যে এটা কি 25 হলো বা 25 এর থেকে ছোট হলো বা 25 এর থেকে লেস ইকুয়ালস টু হলো, যেমন যেমন চেক করার কথা সেইভাবে চেক করবে। এই তিনটে জায়গাতে অ্যারো দেবে, এখানে অ্যারো দেবে, এখানে অ্যারো দেবে, এখানে অ্যারো দেবে, দিয়ে আবার ঘুরতে থাকবে। ক্লিয়ার? দিয়ে তোমার ফাইনালি দেখিয়ে দেবে যে স্কোরটা কত হলো, মানে এভারেজটা কত হলো। ওরা এভারেজ বার করতে বলেছে, প্রিন্ট এভারেজ। তো সিমিলার প্রবলেম। সুতরাং ফ্লো চার্ট এবং তোমার খাইছে আচ্ছা আমি একটা ফ্লো চার্ট ড্র করি, তাই না? পারি কিনা জানি, মানে পারি মানে ইন দ্য সেন্স পারবো তো ডেফিনেটলি, মানে তোমাদের সঙ্গে এইখানে কম্পিউটারে করতে পারবো কিনা সেটা দেখি একবার। তারপরে 1 মিনিট দেখি। রেস্ট নিছে, আড়াইটার মধ্যে খাওয়া হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিছে আধা ঘন্টা। আমি যেটা চাইছি, প্রবলেমটা হচ্ছে আমার লিখি, তোমাদের সঙ্গেই লিখি। প্রবলেম যে ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 3 নাম্বারস। ভালো কথা, চেক করি পারবো কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে ওই স্টার্ট দিয়ে শুরু করতে হবে। ইনসার্টে পিকচারের মধ্যে পাবো না, শেপস এর মধ্যে পাবো। শেপে ওভাল শেপ, ওভাল শেপ, ওভাল শেপ কোথা থেকে পাবো? এইটা নিলেই মনে হয় পাবো। ধরো এইটাই, এর ভেতরে লেখা যাবে, হয়ে গেছে। লেখা যাবে কিনা সেটাই তো একটা সমস্যা। এইটা অ্যাড টেক্সট, ভেরি গুড। ধরো স্টার্ট, START, স্টার্ট করলাম, ক্যাপিটালে লিখি তাহলে বোঝা যাবে। START কি হলো? হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখো স্টার্ট করলাম, হলো স্টার্ট। আচ্ছা, এরপরে আমরা অ্যারো লাইন নেব। ধরো এটা নিলাম, দিয়ে এই লাইনটা দিলাম, এটাকে ব্ল্যাক করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না স্যার, ভালো দেখে 3টে নাম্বার দুভাবে করতে পারবো, আমি যে কোনো একভাবে করি, তারপরে বাকিটা তাহলে আমরা রিড করব। রিড করলে আমাদের কি নিতে হবে? আমাদের বলাই আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বক্স নিতে, এইটা কি সরি প্যারালেলোগ্রাম নিতে হবে। এটা তো রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, প্যারালেলোগ্রাম নেওয়ার মতন কিছু আছে? এইটা মনে হয় ফাইন, দেখি। হ্যাঁ, এটা একটু সরে, গুড। এরকম নিলাম, ব্ল্যাঙ্ক করে দিই, ব্ল্যাঙ্ক করে এটা অ্যাড টেক্সট করে দিই, টেক্সট করে দেখি যে রিড 3টে নাম্বার নিলাম, A, B, C। ঠিক আছে, দেখা যাচ্ছে না তো স্যার? এই স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, যাচ্ছে স্যার। এই তো যাচ্ছে বলছে। স্যার যাচ্ছে। স্যার আমার এখানে দেখা যাচ্ছে। তাহলে এই দেখা যাচ্ছে বলছে, তাহলে তুমি এখন দেখা যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটটা একটু ইয়ে করে নাও, তাহলেই হবে ঠিকঠাক। এবারে তাহলে আবার আমরা অ্যারো দিয়ে এখানে নিচের দিকে চলে আসবো, একটু ছোট করে দিই, এটাকে ব্ল্যাক করে দিই, অ্যারো হয়ে গেল। এবারে আমরা কি করব? চেক করব যে কে কার থেকে বড়, তাই না? A B এর থেকে বড় কিনা, তার মানে ডিসিশন যেতে হবে, রম্বাস নিতে হবে। রম্বাস কোথা থেকে পাবো? খুঁজে বেড়াই, ডায়মন্ড 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 শেপ, ডায়মন্ড শেপের বক্স কোথায় খুঁজে পাবো? এই তো পেয়েছি, পেয়েছি, ভেরি গুড, ভেরি গুড। এই তো আমি ঠিক জায়গায় সেট করে নেবো এটাকে। হ্যাঁ, এটাকে করে দিলাম।
এই ডায়মন্ড শেপের বক্স করে দিলাম। এর ভেতরে আমরা লিখবো কি ইজ এ গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক। এইগুলোকে একটু ছোট করে দিই তাহলে ঠিকঠাক দেখা যাবে। আমরা ছাতাটা গুছিয়ে করে দাও। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এইদিকে হলে ট্রু হবে, আমি ধরো এতটা বার করে দিলাম। আমি আর তোর এইদিকে হলে ধরো, আচ্ছা ওটাকে ব্ল্যাক করে দিই। হ্যাঁ? আর কথা কইতেছে। ওই কোথায় চলে গেল? আর এইদিকে হলে ধরো ফলস হবে, ব্ল্যাক করে দিলাম। ঠিক, উপরে লিখতে, এইটার উপরে টেক্সট অ্যাড করা যাবে, দেখি অ্যাড টেক্সট করা যাবে ঢুকলেই কিনা। কেটে দেবো না। কি ঢুকবে? আরে জমির ভিতরে। আচ্ছা এইখানে দেখি লিখে, হ্যাঁ এই তো লেখা যাবে তুই ফোন করছিস ট্রু, আমারে? ধরো এটা ট্রু। কখন? আর এইটাতে ধরো হচ্ছে ফলস, FALS ফলস। তাহলে ট্রু হলে এটা হলো। এবার আমাকে চেক করতে হবে যে এটা তোমার ওই কি বলে, তার ছাড়া আছে নাকি? না এখান না ছোট্ট করে অ্যারো নামিয়ে দিই এটা কি করতেছিস এটা? দিয়ে আমি এখানে আবার একটা আমাকে ওইরকম তোমার কি বলে ওই রেক্ট্যাঙ্গল বক্সে চেক করতে হবে। এখানে চেক করতে হবে, কি চেক করতে হবে আমার পিঠে হাত যে দে। এটা তো বি এর সঙ্গে ধরো বড় হয়ে গেল, মানে এটা বি এর থেকে বড়, তাহলে এটা সি এর থেকেও বড় হতে পারতো নাকি? হ্যাঁ, তবে তো তাহলে এটা লাস্ট হবে। হ্যাঁ, তাহলে ইজ ছোট করি, বুঝতে না? হ্যাঁ খুব ছোট হয়ে গেল, দেখা না গেলে বলবে। ইজ এ গ্রেটার দেন, সরি, এ গ্রেটার দেন সি মাস্টারে যাব। হ্যাঁ কোশ্চেন মার্ক। ওহ, এই বক্সটা তো ছোট হয়ে গেল, বড় করো। হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা কি সি এর থেকে বড়? এবারে এর আবার দুটো হাত থাকবে, আমি ধরো একটাকে নিচের দিকে করে দিলাম। আচ্ছা হাতগুলো কিন্তু এমন নয় যে এইদিকে আর এইদিকেই করতে হবে, তুমি এইদিকে এইদিকে করতে পারো বা এইদিকে এই নিচের দিকে করতে পারো। যেমন ধরো আমি এই ক্ষেত্রে দেখাচ্ছি, আমরা যখন ইনসার্ট করে দেখাচ্ছি। না হ্যাঁ, ধরো আমি নিচের দিকে করলাম এইটা, ওটা কোথায় করছিস? এটাকে ধরো করে দিলাম ট্রু, এইখানে ধরো ট্রু করে দিলাম, এনে বাড়ি একটুখানি রেডিং লাগাই থেকে। শুধু টি লিখলাম। হ্যাঁ, তাহলে বুঝতে পারবে ট্রু। তাহলে তখন কি হবে, না আমার এটা বি এর থেকে বড়, আবার বিটা এ থেকে, এটা সি এর থেকেও বড়, তাহলে আমার কিন্তু এখান থেকে বোঝাই যাচ্ছে দেখতে পারবি। কি বোঝা যাচ্ছে মানে যে এরকম করে এটাই হচ্ছে ম্যাক্সিমাম, তাই তো? আচ্ছা আচ্ছা তাহলে বাই। হ্যাঁ ঠিক আছে, টাটা। আচ্ছা অ্যাড টেক্সট করলাম, তাহলে প্রিন্ট এ, ঠিক তো? এইবার বিষয়টা হচ্ছে যে এর তো একটা তোমার, এবার এইদিকে আসি একবার, এই দিকটাতে এসে দেখি, এইদিকে এসে ধরো বললাম যে তার মানে এই ক্ষেত্রে কি হলো না, বিটা এর থেকে বড় হয়ে গেল, তাই না? এদিকে কি হলো, বিটা এর থেকে বড় হলো, ঠিক তো? আরো কেন মনে করছিস, বেঁকে গেলি কেন? অ্যারোটা বেঁকে যাচ্ছে, ঠিক আছে থাক, এরকমই থাক। হ্যাঁ, তাহলে এখানে কি হবে না, বিটা এর থেকে বড় হয়ে গেছে, তাহলে আমাকে আবার জিজ্ঞাসা করতে হবে যে বিটা তোমার সি এর থেকে বড় হয়ে গেল কিনা। এখানে এসে জিজ্ঞাসা করতে হবে যে বিটা সি এর থেকে বড় হয়ে গেল কিনা। অ্যাড টেক্সট,
এইটাকেও একটু বড় করে রাখি এবং লেখাগুলোকে একটু ছোট করে রাখি। ইজ বি গ্রেটার দ্যান সি, চেক করছি। যদি তোমার ইয়েস হয়ে যায় তাহলে দেখো বিটা ওইখানে এর থেকে বড়, আবার এইখানে তোমার সি এর থেকে বড়, তাহলে বিটা তখন ম্যাক্সিমাম হয়ে যাবে, তাই না? ঠিক বলছি? বলবে? দেখো কিভাবে ফ্লো চার্ট ভাবতে হয় জিনিসটা, জেনে নাও। ওয়ার্ডে করছি তো, হাতে লিখতে পারলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত, বোর্ডে করলে। বি, তাহলে বি হয়ে গেল। এইবারে ভাবো এর একটা নো হ্যান্ড আছে, এইখানে নো হ্যান্ড যদি হয় তাহলে ব্যাপারটা ভাবো এটা বি এর থেকে বড় কিন্তু এটা সি এর থেকে বড় নয়, তার মানে কি হতে পারে বলো তো ইমপ্লিকেশনটা? তার মানে এইখানে বোঝা যাচ্ছে যে সিটা এর থেকে বড়, তাই তো? এখানে যে নো হ্যান্ডটা বেরোবে তাতে কি প্রমাণ হবে যে তার মানে সিটা এর থেকে বড়, আবার এটা বি এর থেকে বড়, তার মানে সিটা বি এর থেকেও বড়, ঠিক তো? কি বলছি বুঝতে পারছো? তার মানে এই ট্রুটা আর এর ফলসটা যদি হয় তাহলে কিন্তু এই দুটো মিলিয়ে যেটা হবে সেটা হচ্ছে সিটা ম্যাক্সিমাম। ক্লিয়ার? আবার একইভাবে যদি এইটা ফলস হয় তার মানে এখানে বিটা গ্রেটার দেন এ, আবার এখানে বিটা গ্রেটার দেন, আচ্ছা এখানে এটা ট্রুটা লেখা হয়নি, এটা ট্রু। আবার এখানে বিটা গ্রেটার দেন সি, এটা যদি ফলস হয় তাহলে সিটা গ্রেটার দেন বি, তাহলে সি গ্রেটার দেন বি আর বি গ্রেটার দেন এ, তাহলে সিটা গ্রেটার দেন এও বটে। তাহলে এই দুটোর ক্ষেত্রে দেখো ম্যাক্সিমামটা চলে আসছে কি, তাহলে যে তার মানে এর ফলসটা ভালো করে দেখো, আবার এরও ফলসটা এই দুটো এক জায়গাতে মিশে যাচ্ছে। আরে বাহ, টেকনোলজি, ঠিক আছে? টেকনোলজি। এখানে যেটা হচ্ছে এখানে হয়ে যাচ্ছে প্রিন্ট সি। ক্লিয়ার হলো? এইবার আমরা কি করব, আমাদের তাহলে কাজ শেষ, আমরা নিয়ে গিয়ে অ্যারো গুলো দেবো আর আমরা ফ্লো চার্টটাকে শেষ করে দেবো। এখান থেকে একটা অ্যারো আসবে, এখান থেকে একটা অ্যারো আসবে, আর এখান থেকে একটা অ্যারো আসবে, এরকম আসবে, তিনটে অ্যারো আসবে। এই তিনটে আসার পর আমি এখানে একটা ওভাল শেপের ইয়ে করবো। কি অর্পিতাকে আমিও দেখতে পারি নাই। জাস্ট বুঝতেই পারছো, ঠিকঠাক করে ওগুলোকে জয়েন করে নিলেই হবে। আমি এটাকে এন্ড করে দেবো, END, ব্যাস এটাই হয়ে যাবে আমার ফ্লো চার্টটা। এটা কি হবে না, ম্যাক্সিমাম অফ 3 নাম্বারস। বলো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার এইখানে এফ লিখতে হবে না? এই হ্যাঁ হ্যাঁ, এফটা লেখা হয়নি, এফটা লেখা হয়নি, এইখানে এফটা লিখতে হবে। হ্যাঁ, লিখে দিলাম। তাহলে এগুলো তো ট্রু আর কেন লিখছি, তাহলে ট্রু টি আর ই আর এফ এগুলো ক্লিয়ার? ইয়েস অর নো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার, হ্যাঁ বলো। রেক্টাঙ্গুলার শেপ কি শুধুমাত্র অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়? ও সরি, এটা তো এগুলো তো রেক্টাঙ্গেল হবে না, দেখেছো? এটাগুলো তো ইয়ে হবে।
এগুলো তো তোমার হবে প্যারালেলোগ্রাম। এই তিনটেই প্যারালেলোগ্রাম হবে। ভুল করেছি, তোমরা কেউ তো বললে না আমাকে। হ্যাঁ স্যার, ওই যে এই তিনটেই হবে প্যারালেলোগ্রাম। সমস্যা হবে, এই জন্য আগে প্রিন্ট করছি তো, প্রিন্ট মানে আউটপুট, আউটপুট মানে এই তিনটেই প্যারালেলোগ্রাম হবে। সরি, এটা ভুল হয়ে গেছে আমার। মেমোর গেছি, খাইছি গেছি, তারপরে আসছি। এটা ভুল হয়ে গেছে। এই তিনটেই হবে প্যারালেলোগ্রাম। কন্ট্রোল ভি। ওই যেটা মরবে না, খুব অনেকদিন বাঁচবে, এখনই করে দেবো। পোস্ট হবে অনেকদিন বাঁচবি। জানা আছে। কোথায় গেলি রে বাবা? তোমরা কেউ আমাকে বললে না এটা প্রিন্ট এ ছিল, আর এটাকে উড়িয়ে দিই, এটাকে ধরি, ধরে নিয়ে এসে এটাকে এখানে করে দিই। হ্যাঁ না, ঠিক আছে, বলো আর কারো কিছু বলার আছে? স্যার তাহলে রেক্ট্যাঙ্গুলার শেপটা কখন ইউজ করা হয়? প্রসেসিং এর জন্য, শুধু ক্যালকুলেশন করার জন্য। এখানে তো কোনো ক্যালকুলেশন হয়নি, এখানে লজিক্যাল চেকিং হয়েছে, আর এখানে আউটপুট হয়েছে, আর উপরে ইনপুট হয়েছে। এই দেখো এখানে ইনপুট হয়েছে। কিন্তু যদি এইখানে ধরো করতাম যে তিনটে নাম্বারে যোগ করতাম এবিসি, তাহলে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল করে সাম ইকুয়ালস টু a প্লাস b প্লাস c করে দিতাম। ছাগল গন্ধ করতেছে। হ্যাঁ স্যার, যেখানে যে অপারেশনস গুলো থাকবে ওই জায়গাটা। আমরা তো হ্যাঁ, মানে অ্যারিথমেটিক্যাল হতে পারে, বা তোমার ওই এক্সপোনেনশিয়াল, সাইন, কস, যা কিছু অপারেশন থাকবে, যা কিছু ক্যালকুলেশন থাকবে, সবই হবে তোমার ওই রেক্ট্যাঙ্গেল বক্সে। আর যা কিছু তুমি রিড করবে, ইনপুট করবে, বা আউটপুট দেবে, মানে প্রিন্ট করবে, সেগুলো সবই হবে প্যারালেলোগ্রামে। ক্লিয়ার? দেখো এইখানে যে দুটো কন্ডিশন বক্স থেকে হাতগুলো বেরিয়েছিল, একটা বাঁ দিকে গেছে, একটা ডান দিকে, এখানে কিন্তু আবার দেখো একটা ডান দিকে গেছে, একটা ডাউনওয়ার্ডস এসেছে, এখানেও তাই একটা বাঁ দিকে, মানে হাত তোমার দুটোই থাকবে, তিনটে কিন্তু হবে না, খেয়াল রাখবে। মানে এই ডায়মন্ড শেপ থেকে দুটি মাত্র তোমার ডিরেকশনে অ্যারো আসতে পারে, তিনটে অ্যারো আসবে না, মানে বেরোবে না তিনটে। না না, ক্লিয়ার আছে? বিজনেসের কথা বলতেছি, কলেজের কথা বলতেছি, মনে তো হয়। বলো, কারো কিছু জিজ্ঞাসা আছে? আর না স্যার নেই? তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে ফ্লো চার্ট এটসেট্রা। তাহলে আমি এইখানে একটু স্টপ করলাম। এইবারে আমি একটু জাস্ট বলবো, কেন না তোমাদের কাল থেকে যে ক্লাস হবে তাতে একটু বলে না দিলে তোমরা ধরতে পারবে না। আমি এটা স্টপ করছি, এটা আমি আরেকটা অন্য জিনিস একটু বলছি। বলো, এর মধ্যে যদি কারো কিছু বলার থাকে আমাকে একটু জিজ্ঞাসা করে নাও। সামনে শেষ করবে। হ্যাঁ আরে স্ক্রিন অফ হলো না। এর মধ্যে যদি কারো কিছু বলার থাকে আমাকে একটু জিজ্ঞেস করে নাও। স্যার এখানে যে অ্যারো গুলো ইউজ করলাম ওগুলো কি ফ্লো লাইন? এক্স্যাক্টলি, মানে তোমার ফ্লোটা কোন দিকে যাচ্ছে, এদিকে যেমন ডান দিকে যাচ্ছে, এদিকে যেমন বাঁ দিকে যাচ্ছে, এদিকে যেমন ডাউনওয়ার্ডসে যাচ্ছে, কোথাও আপওয়ার্ডে যেতে পারে। আপওয়ার্ড এখানে যাওয়ার অপশন আমার এখানে ছিল না, কারণ মুভ ব্যাক করার মতন আমার তো ক্যালকুলেশন কিছু করিনি, সুতরাং ব্যাক হয়নি, সেই জন্য আমি করতে পারলাম না। যেমন এইখানে তোমার ব্যাক হয়েছে, দেখো কোথায় যেন দেখলাম, ওই যে আমাদের যখন কন্ট্রোলটা এখানে এই ক্যালকুলেশন গুলো করছিলাম, এই যে আমার ব্যাক করছে, এই যে দেখো এখান থেকে ব্যাক করছে এখান থেকে, সেই জন্য তখন এই আপওয়ার্ড হবে। এগুলো কিন্তু সব ওই অ্যারো দেবে, বারবার বলছি, এগুলো কিন্তু অ্যারো ইউজ করবে। আমি যদি এডিট করার সুযোগ পাই ভালো, না এডিট করা থাকলেও তোমরা কিন্তু অ্যারো ইউজ করবে, ঠিক আছে? বলো, আর কারো কিছু বলবে, বলার আছে? বলো, কেউ কিছু বলবে? তা ওয়েট করো, এক মিনিট, প্রেজেন্টেশন অফ করি, এইটাকে বাদ দিই, এখানে যাই, এখানে আসি, দিস ইজ
এটাকে প্রেজেন্টেশন মোডে নিয়ে এলাম, তাহলে তো চলবে না। তাহলে এবার যাই দেখি, প্রেজেন্ট করি। দেখো, দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. স্যার দেখা যাচ্ছে। গুড। তাহলে ম্যাটল্যাব সম্পর্কে দু চার কথা বলে রাখি জাস্ট। সেটা হচ্ছে ম্যাটল্যাব হচ্ছে মানে এমনি ফুল নাম হচ্ছে ও কিন্তু ম্যাট্রিক্স ল্যাবরেটরি। এই দেখো দেওয়া আছে, ম্যাটল্যাব মানে হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। এটা একটা তোমার একটা ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা তোমার বিভিন্ন ধরনের টেকনিক্যাল কম্পিউটিং, ডেটা অ্যানালিসিস, ভিজুয়ালাইজেশন, প্লটিং, তারপরে তোমার এখন তো রিসার্চের কাজে প্রচুর ইউজ হয়। তারপরে ওই যে কি বলে বিশ্ব পরিবেশ দিবসের আজকে অনেকগুলো অনুষ্ঠান, ওই জন্য ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ওই যে তিনটা দিয়ে বললাম বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা তোমার প্লটিং বা তোমার ডেটা অ্যানালিসিসের কাজে কিন্তু ইউজ হয়। তো ম্যাটল্যাব ইজ ভেরি ওয়াইডলি ইউজড ইন দ্য প্রেজেন্ট ডেজ একটা তোমার ল্যাঙ্গুয়েজ। কিন্তু সমস্যাটা হচ্ছে ম্যাটল্যাব কিন্তু ফ্রিওয়্যার। ফ্রিওয়্যার মানে যেটা তোমার বিনা পয়সায় সেরকম কিন্তু নয়। ম্যাটল্যাবটা কিনতে হয়। ম্যাট্রিক্স, ম্যাট ল্যাবরেটরি ল্যাব, ম্যাটল্যাব, ঠিক আছে? খেয়াল রাখবে। ম্যাটল্যাব প্রথমে তোমাকে তো ইনস্টল করতেই হবে। ইনস্টল করার পর তুমি কিভাবে চালাবে না, তুমি স্টার্ট বাটনে যাবে। স্টার্ট বাটনে যাওয়ার পর এই দেখো এইরকম ধরনের একটা তোমার সার্চ অপশন চলে আসবে। সেই সার্চ অপশনে তুমি ম্যাটল্যাব লিখলেই তোমার ম্যাটল্যাব দেখবে চলে আসবে। জাস্ট এন্টার মেরে দিলেই তোমার ম্যাটল্যাব চালু হয়ে যাবে। ম্যাটল্যাব চালু হয়ে গেলে এই ডিসপ্লে আসবে। আমি দেখাচ্ছি ডিসপ্লে কিভাবে আসবে। জাস্ট এইরকম ধরনের আসবে। এখানে অনেকগুলো উইন্ডো আছে। আমি কোথাও এই যে দেখো আমারটা দেখো এখানে, এই দেখো আমি এইটা উইন্ডোটা নিয়েছি। এখানে অনেকগুলো উইন্ডো আছে দেখো। একটা হচ্ছে তোমার কারেন্ট ফোল্ডার বলে একটা উইন্ডো আছে, একটা কমান্ড উইন্ডো আছে, একটা ওয়ার্কস্পেস বলে উইন্ডো আছে, একটা কমান্ড হিস্ট্রি বলে একটা উইন্ডো আছে, একটা ডিটেলস বলে একটা উইন্ডো আছে। এখানে তোমার ফিগার 1 বলে মানে ফিগারের জন্য আলাদা একটা উইন্ডো আছে। এতগুলো উইন্ডো আছে। এই ফিগার 1টা কিন্তু এসছে, আমি যেহেতু প্রোগ্রামটা লিখেছি, রান করেছি, তার জন্য এটা এসছে, না হলে এটা কিন্তু আসবে না। ঠিক আছে? মেইনলি আমাদের যেটা কাজটা হয় সেটা হচ্ছে এই কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডোতে গিয়ে আমরা কাজ করি। সেখানে গিয়ে আমাদের যা ফর্মুলা টর্মুলা লেখা সেইগুলো লেখা। এইটা হচ্ছে তোমার মেন কাজ। ঠিক আছে? আমি এই যে দেখো সেখানে আমি এটা পিপিটিটা শেয়ার করে দেবো তোমাদেরকে, তোমরা এখান থেকে পড়বে। এইটাকে বলা হয় ম্যাটল্যাব ডেস্কটপ। এই পুরো অংশটাকে বলা হয় ম্যাটল্যাব ডেস্কটপ, পুরোটাকে। ঠিক আছে? এই যে ম্যাটল্যাব ডেস্কটপে তাহলে কি কি রয়েছে? কমান্ড উইন্ডো রয়েছে, ওয়ার্কস্পেস রয়েছে, ওয়ার্কস্পেস মানে যেখানে আমরা কাজটা করব, এডিটর রয়েছে, এডিটর দেখাবো তোমাদেরকে, কারেন্ট ফোল্ডার ব্রাউজার রয়েছে, আমরা দেখালাম তোমাকে কারেন্ট ফোল্ডার ব্রাউজার। এই যে কারেন্ট ফোল্ডার বলে এখানে যেটা রয়েছে একদম বাঁ দিকে দেখো, ঠিক আছে, রিবনটার নিচে। তারপরে কি রয়েছে? কমান্ড হিস্ট্রি রয়েছে, দেখো ডান দিকে আমি দেখালাম কমান্ড হিস্ট্রি রয়েছে ওয়ার্কস্পেসের নিচে। তারপরে তোমার রিবনটা টুল স্ট্রিপ মানে ওই উপরে যে রিবনটা যেখানে তোমার ফর্স, অ্যাপস, শর্টকাটস এগুলো লেখা রয়েছে, তার নিচে যে রিবনটা রয়েছে একটা রয়েছে সেইটাকে বলছে তোমার ওই টুল স্ট্রিপ বা রিবন। আর ফিগার উইন্ডোটা ওই যে যখন রান করবো তখন আসবে। এইবার বিষয় হচ্ছে যে আমরা কি কি কাজ করতে পারবো। প্রচুর কাজ করতে পারবো। এই দেখো এই যে অপারেশন গুলো আমরা করতে পারবো। অ্যাডিশন, দুটো নম্বরের যোগফল, একাধিক নম্বরের যোগফল করতে পারবো, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন করতে পারবো, ডিভিশন করতে পারবো। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ডিভিশন মানে স্ল্যাশ যেটাকে, ঠিক আছে, ফ্রন্ট স্ল্যাশ। এটা ব্যাক স্ল্যাশ তুমি যদি দাও 3/9, তার মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে 9/3। ঠিক আছে? আর এক্সপোনেন্টের কাজ করতে পারবো। এক্সপোনেন্সিয়েশন হচ্ছে এই যে ক্যারেট সাইনটা ইউজ হয়, এটাকে বলে ক্যারেট সাইন। ঠিক আছে? 2 টু দি পাওয়ার 3, এই যে 2 ক্যারেট 3 মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8। ম্যাটল্যাবের তোমার তুমি যদি প্যারেনথেসিস দাও তাহলে বা তোমার যে অপারেশন গুলো তার হায়ারার্কিটা কেমন, মানে কোন হায়ারার্কিতে সেই ক্যালকুলেশন গুলো করবে, না যদি কোনো একটা এক্সপ্রেশন তুমি দিয়ে থাকো তাহলে প্যারেনথেসিসের কাজ প্রথমে করবে। প্যারেনথেসিসের পরে যার কাজ করবে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন বা পাওয়ার যেটাকে বলছি আমরা। তারপরে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন বাঁ দিক থেকে শুরু করে যেটাকে পাবে সেটাই করবে। আর তারপর হচ্ছে অ্যাডিশন এবং সাবট্রাকশন একইভাবে বাঁ দিক থেকে ডান দিকে যেমন যেমন পাবে সেমনি। ঠিক আছে? এই দেখো
এরকম ধরনের একটা কনফিগারেশনের মধ্যে আসবে। আমি ক্যালকুলেশনে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে তোমার ক্যালকুলেশন। এই যে 7 + 8/2 তাহলে কত হওয়ার কথা বলো তো? না তোমার বাঁ দিক থেকে ডান দিকে প্রথমে ও দেখবে যে ব্র্যাকেট আছে কিনা, মানে প্যারেনথেসিস আছে কিনা, প্যারেনথেসিস নেই। তারপরে দেখবে এক্সপোনেনশিয়াল মানে পাওয়ার আছে কিনা, পাওয়ার নেই। তারপরে একটু মাল্টিপ্লিকেশন তুমি যদি বাঁ দিক থেকে শুরু করো, তোমার বাঁ দিকে প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিভিশনটা 8/2। কানাডি বলে করছেন এবার আবার বাঁ দিকে চলে আসবে, যে সেখান থেকে সাবট্রাকশন এবং অ্যাডিশন যেটাকে আগে পাবে। তাহলে 7 + 4 মানে 11, বুঝতে পারলে? তাহলে 7 + 8/2 মানে কিন্তু 7 + 8 মানে 15/2 নয়, এটা মানে হচ্ছে 7 + 8/4 that is 7 + 4 আর যদি তুমি ব্র্যাকেট দিয়ে দাও তাহলে তখন এই পরেরটা দেখো যেমন বোঝাচ্ছে যে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে প্যারেনথেসিসের কাজ করবে, মানে 7 + 8 এর কাজ করবে, মানে 15, তারপরে ডিভিশন। এখানে যেমন কি 4 + 5/3 + 2, এখানে কিন্তু 5/3 এর কাজটা আগে হবে, তারপরে 4 এর সঙ্গে যোগ হবে এবং 2 এর সঙ্গে যোগ হবে। কিন্তু এখানে যদি তুমি দুটো ব্র্যাকেট দিয়ে দাও, 4 + 5 একটা ব্র্যাকেট, আবার 3 + 2 একটা ব্র্যাকেট, তাহলে 4 + 5 এর আগে ক্যালকুলেশন করবে মানে 9, আবার 3 + 2 এর ক্যালকুলেশন করবে 5 দিয়ে 9/5 হবে। বুঝতে পারলাম? তাহলে এইটাই বলেতে চাইলাম তোমাদেরকে এখানে, যে এই অপারেশনটার হায়ারার্কিটা কি, মানে কোন কাজটা আগে করবে কোন কাজটা পরে করবে। আমি একটু দেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেখাবো। ভেরিয়েবল নেম আরো পরে দেখাবো। আমি জাস্ট এইটাকে স্টপ করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ম্যাটল্যাবটা কেমন হতে পারে, জায়গাটা দেখাই। ওয়েট কর, ম্যাটল্যাব কি বলছো? সিম্পল আইডিয়া বলবেন তো নাকি কঠিন? হার্ড আইডিয়া প্রেজেন্ট দেখতে পাচ্ছ? ম্যাটল্যাব খোলা আছে আমার, ঠিক আছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? তোমরা রেসপন্স না করলে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক, যেকোনো একজন রেসপন্স করলেই হবে। রেসপন্স একটু মাঝে মাঝে করবে, না হলে আমি ঠিক বুঝে উঠতে পারবো না যে আমার কানেকশনটা তোমাদের সঙ্গে রয়েছে নাকি কেটে গেছে। ঠিক, দেখো বোঝাবার চেষ্টা করি। ব্যাটারি লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবার একসাথে নেটওয়ার্ক ইস্যু। সিম্পল আইগেন ভ্যালু প্রবলেম। 1 মিনিট। আচ্ছা চলো দেখাই। তাহলে এই যে দেখো, এই যে কারসার নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই হচ্ছে কারেন্ট ফোল্ডার, এইটাকে বলা হচ্ছে রিবন। এই যে অংশটা, এইটা হচ্ছে রিবন। এইটা কমান্ড উইন্ডো, মানে এইখানে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। এটা হচ্ছে ডিটেইলস, ও দেখাবে, দেখবে ডিটেইলসে। এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এই যে দেখো ওয়ার্ক স্পেসে কি থাকবে দেখো, একটুক্ষণ পরেই দেখতে পারবে আমি দুটো কমান্ড লিখলে। আর এটা হচ্ছে কমান্ড হিস্ট্রি, আমি আগে কমান্ড এসব ইউজ করেছি, তাই জন্য সেই কমান্ডগুলোকে আমাকে দেখিয়ে রেখেছি। তাহলে এবারে আমি কি বললাম না, তোমাদের কাজ হবে এইখান থেকে, এই যে দুটো গ্রেটার দ্যান সাইন রয়েছে এইখানে। ধরো আমি লিখলাম 2 + 3, চেঞ্জটা দেখবে ভালো করে, চেঞ্জটা খেয়াল করবে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো কি চেঞ্জ পেলে। আমি ধর 2 + 3 লিখে এন্টার মেরে দিলাম, কি পেলে দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আনসার ইকুয়ালস টু 5। দেখো কোথায় কি চেঞ্জ হয়ে গেল, দেখো কোথায় কোথায় চেঞ্জ হলো, দেখো দেখো ওয়ার্ক স্পেসে দেখো চেঞ্জ হয়ে গেছে। আনসার বলে একটা জিনিস এসেছে এবং তার ভ্যালুটা 5 সেটা দেখিয়ে দিচ্ছে। আবার দেখো আমি আরেকটা জিনিস নিচ্ছি, ধরো আমি নিলাম a = 3। দেখো দেখবে ওয়ার্ক স্পেসটার দিকে তাকাবে, দেখে কি হচ্ছে, দেখতে পেলে কি চেঞ্জ হলো? a বলে একটা চলে এলো এবং 3। আচ্ছা ধরো b = 5, দেখো কি চলে আসবে, b = 5, মানে অ্যাকচুয়ালি আলফাবেটিক্যাল অর্ডারে আসছে। আর যে যে ভেরিয়েবল বা যা ইউজ করছি সেগুলো চলে আসছে। অ্যানসার ভেরিয়েবল তো আমি ইউজ করিনি। অ্যাকচুয়ালি তুমি যদি কোনো কিছু না ভেরিয়েবল ইউজ করো, তাহলে ও যখন অ্যানসারটা দেবে, ডিফল্ট করা আছে যে ans বলে একটা ভেরিয়েবল অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, এবং সেখানে সেই ভেরিয়েবলটার নাম দিচ্ছে এবং সেই ভেরিয়েবলে কি ভ্যালু আছে সেটা দিচ্ছে। এবারে ধরো আমার দেখো a = 3 দিলাম, তখন a = 3 এইখানে দেখাইছিল, b = 5 দিলাম, b = 5 দেখিয়েছিল। ধরো তোমাদের আগের মতো জানো, ধরো আমি যদি করি a =
satisfying the plus boundary condition 10, ঠিক আছে? তাহলে কত আসতে পারে आंसर বলো তো? satisfying the boundary condition বলো a সমান a plus 10 কত Sir, আসতে পারে answer? 13. y0 equal 13 to 0 খেয়াল রাখবে 13 ওয়ার্কস্পেস, আমি দেখবে যখনই এন্টার মারবো ওয়ার্কস্পেসটার দিকেও খেয়াল and রাখবে y আর not এইখানে and তোমার কমান্ড উইন্ডোতেও খেয়াল রাখবে, দুটোতেই খেয়াল রাখো। and y pi equal to দেখতে পেলে a সমান 13 হলো, কেন না ওই আগে a ছিল 3, এখন আমি করলাম তার সঙ্গে 10 যোগ করলাম, তাহলে 13 হয়ে গেল। দেখো ওইখানেও কিন্তু ওয়ার্কস্পেসেও ভ্যালুটা 3 ছিল, কিন্তু এখন কারেন্ট ভ্যালুটা হয়ে গেছে 13। মানে এখন যদি আমি তোমার a সমান a প্লাস 10 করি তাহলে কত আসবে? কতটা বোঝ কিন্তু 23. 23 চলে আসবে। দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি কারেন্ট ভ্যালুটা কিন্তু সবসময় আসে। ধরো আচ্ছা এত অনেক কিছু লেখা হয়ে গেছে তো উপরে, আমি ধরো এই স্ক্রিনটাকে একটু মুছতে চাই, তাহলে আমি কি ইউজ করব বলো তো? CLC কি ইউজ করব? CLC। এই দুটো আইগেন ভ্যালু বের করতে হবে, Sorry, আইগেন ভার্সন এখানে কিন্তু কেস সেনসিটিভ, মানে আপার কেস বাউন্ডারি লোয়ার কেস কন্ডিশন মানে দেওয়া বড় আছে হাতের যখন ছোট x এর মান হাতের 0 y এর মান বিষয়গুলোকে 0 কিন্তু খুব খেয়াল করে। যখন x CLC এর মান ছোট হাতে পাই লিখতে হবে, CLC। তখন y এর মান দেখো ছোট হাতে লিখলাম, এটা হলো দেখলে strong। গোটা স্ক্রিনটাকে মুছে দিয়ে কিন্তু বুঝছো? আবার আমাকে একটা একদম নতুন ভালো মতো সুন্দর বোঝো, স্ক্রিন দিয়ে দিয়েছে, তারপরে তুমি এখানে যা আস্তে পারো আস্তে লিখছো। করো। এবার ধরো আমি লিখলাম যে b আমার 5 ছিল, ধরো b Differential টা equation b equals to b plus 2 হবে তো নাকি না হবে না? কত হবে b এর ভ্যালু? differential equation is Sir, 7. হ্যাঁ ভেরি গুড, যে দেখেছো বি ক্যাপিটাল ছিল। দেখো এখানে কি বলছে, দেখো আনডিফাইন্ড ফাংশন অর ভেরিয়েবল বি, মানে ওই ছোট হাতের বি তো ইউজ হয়নি। আবার বললাম, সুতরাং এটা কেস সেনসিটিভ। ছোট হাতের বি আর ক্যাপিটাল বি, d2y by স্মল বি dx2 ক্যাপিটাল plus বি এরা lambda কিন্তু y আলাদা। equal to 0 কিন্তু আমি যদি এটাই লিখতাম এখন যে বি যেটা আছে তো ইকুয়ালস দেখো টু বি প্লাস with the 2, boundary তাহলে conditions কিন্তু আমাকে ভ্যালু দিত কত, কত দেবে ভ্যালু? 7 7। দেখতে পাচ্ছো 7 দিয়েছে। ক্লিয়ার হয়েছে? y বুঝতে 0 পারলে equal তাহলে to 0 বিষয়টা? এবারে y ধরো pi equal তুমি এইখানে কি হলো, তুমি অনেক ভেরিয়েবল ইউজ করে ফেলেছো। থেকে এক নাম্বার দিয়ে রেখে দাও ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে let y equal to mx with the trial solution CLEAR, ধরো আমি এটা দিলাম, ক্লিয়ার লিখলাম, দিয়ে ক্লিয়ার লিখে যদি আমি Let এন্টার y মেরে দিই, equal to তুমি দেখবে mx কি ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার মানে তো পরিষ্কার করা, এটা এটা তো আমরা সবাই জানি। করে দেখো ক্লিয়ার কি ক্লিয়ার হবে, দেখো কোনটা ক্লিয়ার হলো বলো তো? এই দেখো ওয়ার্ক স্পেসটা ক্লিয়ার হয়ে গেছে। with the trial solution of 1 তার মানে যা যা ভেরিয়েবল তুমি ইউজ করেছিলে, আমার ধরো এখানে ক্যাপিটাল বি তো ইউজ হয়েছিল, দেখো আমি ক্যাপিটাল বি দিচ্ছি, দিয়ে যদি আমি এন্টার মারি with the ও trial বলবে বি solution of 2 আনডিফাইন্ড। দেখতে পাচ্ছো? তাই তো তার মানে কি ভেরিয়েবল টেরিয়েবল যা ছিল ও মুছে এর দিয়েছে। অক্সিলারি ইকুয়েশন তাহলে ওই ওয়ার্ক স্পেসটা তুমি যে আগের ভেরিয়েবল গুলো ইউজ করেছো, তোমার যদি মনে হয় যে কোথাও একটা কনফ্লিক্ট হচ্ছে আমি তোমার নতুন প্রোগ্রামটা লিখতে গিয়ে, তাহলে তুমি ক্লিয়ার ইউজ করে দেবে, তাহলে ও পুরোনো ভেরিয়েবল গুলোকে সব উড়িয়ে দেবে। আর যদি তুমি ওই স্ক্রিনটাকে ক্লিয়ার করতে চাও তাহলে CLC দিয়ে দেবে, তাহলে ও শুধু তোমার কমান্ড উইন্ডোটাকে মুছে দেবে। ক্লিয়ার হয়েছে? স্যার আগের দিনে ক্লাসে বলছিলেন CLS দিলেও হয়। CLS এস হ্যাঁ CLS আচ্ছা দেখাই হয় কিনা দেখো। মানে এগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম হয়। কি মোবাইল মানে CLS তোমার কিন্তু ইউজ করা যায়, বেসিক বলে একটা প্রোগ্রাম আছে, সেখানে CLS দিলে তখন ক্লিয়ার হয়, ক্লিয়ার দ্য স্ক্রিন বলে CLS। এখানে কিন্তু CLC নেবে। দেখি এখানে তোমার CLS নেয় কিনা, নেবে না। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকিস উইন্ডোজে হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি তুই প্রোগ্রাম কিন্তু স্পেসিফিক, কিন্তু আমাদের এখানকার কোন ভালো প্রোগ্রামের জন্য ছেলেদের কোনটা ম্যাটল্যাবের জন্য তোমাদেরকে CLC টাই ইউজ করতে হবে। কিন্তু CLC একটা ভালো ক্লিয়ার mechanics দা করতে হবে। কনসোল বলে ওরা। এই ডিসপ্লেটাকে অনেক সময় কনসোল বলে, সেই জন্য CLC বলে, ক্লিয়ার দা সারাদিন কনসোল। যদি মোবাইল নিয়ে পড়ে থাকিস ঠিক আছে? এটা তো ঠিক হ্যাঁ বোঝা গেছে? ভালো কথা। এইবারে ধরো তোমাকে একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে তাহলে ক্লিয়ার করে দিলাম, পড়াশোনা করতেছিস দুটোই করে না, দিলাম, মানে ক্লিয়ার করে দিলাম, কয়েকটা দিন কনসোল হলে করে তোর দিলাম, সবই ডাউন হয়ে গেল। আমি এই দেখো আমি যে এগুলো ইউজ করছি এক একটা করে কমান্ড হিস্ট্রিতে, দেখো সবগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? একটা মাস দেখো আছে এই যে CLS ইউজ করলাম, CLC একটা মাস ইউজ পুরো করলাম, ধামাকা ক্লিয়ার ইউজ করলাম, এবং যেগুলো ভুল সেগুলোর সঙ্গে দেখো একটা করে লাল দাগ আসছে, তাহলে দেখতে 5 পাচ্ছ? মিনিট হলে কিন্তু বাঁচার উপায় নেই তোরা জানিস না ইলেকট্রনিক্স তো নামাইতে পারবি না। তো মনে হচ্ছে না খেয়াল আমি রাখবে, সবকিছুই খেয়াল রাখতে হবে। ওকে আল্লাহ, আচ্ছা এই ভালো ডেঞ্জার কথা। তুইটা এবারে ধরো তোরা যে একটু আমি সুন্দর গাছের ফলটা সমান A এলায় সমান মানতো দিলাম ধরো শরীরে 3 রঙ। হলো, যত দূরে চলে আবার যাবে, আমি দিলাম
এ দিয়ে আচ্ছা বি সমান দিলাম 4 দিয়ে একটা পাশে সেমিকোলন দিয়ে দিলাম। কি দিলাম? সেমিকোলন। পার্থক্যটা বোঝো। দেখতে পাচ্ছ কি হলো? চেঞ্জটা কি হলো বুঝতে পারছো? সেমিকোলনটা দেওয়া আর না দেওয়ার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? স্যার স্পেসটা কমে গেছে। স্পেসের জন্য নয়, a সমান 3 দিলে ও অটোমেটিক্যালি তোমাকে আবার কিন্তু ডিসপ্লেতেও দেখিয়ে দিচ্ছে যে a সমান 3, কিন্তু b সমান 4 দিয়ে যদি একটা সেমিকোলন দিয়ে দিই তাহলে b এর ভ্যালুটা কিন্তু ও নিয়ে নিয়েছে। কেন? এখানে বুঝতে পারবে, দেখো b এর ভ্যালু নিয়েছে 4, কিন্তু বিটাকে তোমাকে কিন্তু আর এখানে দেখালো না। তুমি যদি এখানে শুধু বি লিখে এন্টার মেরে দাও, দেখো তোমাকে এখন ভ্যালুটা দেখিয়ে দেবে b সমান 4। Clear? তাহলে সেমিকোলন, হ্যাঁ সেমিকোলন দেওয়া মানে হচ্ছে তোমার ওই অপারেশনটা অপারেট হবে কিন্তু সেটা ডিসপ্লে করবে। কি বললাম বোঝা গেল? তোমার অপারেশনটা অপারেট হবে কিন্তু সেটা ভ্যালুটা ডিসপ্লে করবে না। ধরো আমি যদি লিখি এখন a প্লাস, খেয়াল রাখবে ওয়ার্ক স্পেসটা খেয়াল রাখবে, আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। হ্যাঁ, তোমার a এর ভ্যালু 3, b এর ভ্যালু 4, a প্লাস b দিলাম। তুমি ওয়ার্ক স্পেসটা খেয়াল রাখো। দেখতে পাচ্ছ? অ্যানসার বলে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল যার ভ্যালু হচ্ছে 7। মানে ওটা আর কমান্ড উইন্ডোতে দেখাবে না। এক্স্যাক্টলি, কমান্ড উইন্ডোতে কিন্তু ভ্যালুটাকে দেখাচ্ছে না। আমি যদি শুধু a প্লাস b লিখি তাহলে দেখো কমান্ড উইন্ডোতে কিন্তু অ্যানসার হবে 7 দেখাবে। দেখতে পাচ্ছ? তাহলে সেমিকোলন দিলে তোমার ভ্যালুটা দেখাবে না কিন্তু কাজটা হবে, আর সেমিকোলন না দিলে তোমার কাজটাও হবে, সঙ্গে সঙ্গে তোমাকে ডিসপ্লে করে দেখিয়ে দেবে। হলো? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো এবার আমি একটা ছোট প্রোগ্রাম লিখবো, কিন্তু এখানে তো প্রোগ্রাম লিখতে গেলে সমস্যা হবে, কারণ এই তো আমাকে প্রত্যেকটা লাইনের পরে ওরকম y তো অ্যাকচুয়ালি কি yx মানে x এর x এর মান বুঝছিস? তাহলে দেখো বাট y0 ইকুয়াল টু 0 gives, দেখো তো কি হয় y0 0 তে কি হয় দেখো তো y0 0 মানে বুঝছো তো x এর মান 0 বসাবো y এর মান 0 বসাবো, কত আসে? কি আছে রে? অজিত C0 বুঝছে? Again y pi equal to 0 gives তাহলে কি বসাবি বলতো? x এর জায়গায় পাই, y এর জায়গায় 0, মানে yx এর জায়গায় C2 কত আছে দেখতো? C1 তো 0ই আছে, C1 তে টানাটানি করতেছো কেন? C1 C2 0 আছে, হ্যাঁ C2 বলে 0 হয়ে যায়, therefore যদি বসায় দাও, হ্যাঁ therefore কি আছে? therefore y equal to 0, which is trivial solution, case 2. For lambda, case 2, when lambda less than 0, when lambda let lambda equal to minus p square, lambda equal to minus p square, let তাই তো? lambda কি আছে? এখানে কি lambda লিখেছি? শিওর?
বৃহত্ত দেখ তাহলে হলো তাহলে দেখ therefore from 3 m এর মান বের কর 3 না 2 p এর ভ্যালু 0 হতে ল্যাম্বডা 0 হবে কেস তো আগেই হয়ে গেল কিচ্ছু লিখতে হবে কিচ্ছু লিখতে হবে p স্কয়ার করতেছি না স্কয়ার তো পজিটিভ ইচ্ছা হলে পাশে p নট ইকুয়াল টু 0 লিখে রাখতে পারিস কোনো অসুবিধা নেই। ইচ্ছা যদি হয়